নিজের কেবিনে বসে ল্যাপটপে কাজ করতেছি। হঠাৎ আমার মোবাইলে একটা ফোন আসলো। নাম্বার দেখি আননোন নাম্বার। 2-3 বার বাজার পর ধরলাম। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনি আমাকে চিনবেন না, আপনি মারিয়াকে চেনেন? আপনি কোন মারিয়ার কথা বলছেন? আমি তো একটা মারিয়াকেই চিনি, যাকে আমি ভালোবাসি। আমি ওই মারিয়ার কথা বলছি। আপনি কতটুকু ভালোবাসেন মারিয়াকে? আমি আমার পরিবারের পরে ওকে ভালোবাসি। বলতে গেলে অনেক বেশি ভালোবাসি এবং বিশ্বাস করি। তাহলে একটু এই পার্কে আসতে পারবেন? দেখে যান আপনার মারিয়া কি করছে। মারিয়া কি করছে? আপনি আসলে দেখতে পারবেন। বেশি দেরি করবেন না কিন্তু। বাই। বলে মেয়েটা ফোন কেটে দিল। আমি মনে করেছি মারিয়াকে কল দেব, কিন্তু পরে চিন্তা করলাম মেয়েটার কথা মতো আগে দেখে আসি। নিজের কেবিন থেকে বেরিয়ে বসের কেবিনে গিয়ে ছুটি নিয়ে অফিস থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে পার্কে চলে গেলাম। ভাড়া মিটিয়ে পার্কের ভিতরে গেলাম। তারপর চারপাশে তাকিয়ে দেখতে লাগলাম। হঠাৎ একটা জায়গায় চোখ পড়তেই আমি পুরো অবাক হয়ে গেলাম। দেখি ওই মেয়েটার কথাই ঠিক। মারিয়া তো বলেছে তাদের বাসায় আজকে মেহমান আসবে, সে ফোনে কথা বলতে পারবে না। আমি পকেট থেকে মোবাইলটা বের করে মারিয়াকে ফোন দিলাম। বলো। কি করো, মেহমান সব চলে এসেছে? সবাই চলে এসেছে। ও, তা এখন কোথায় আছো, কি করো? আমি এখন কিচেন রুমে আছি, সবার জন্য নাস্তা তৈরি করছি। আচ্ছা, আপনি কি একটু পেছনে তাকাতে পারবেন? হঠাৎ আপনি বলছো কেন? আর পিছনে কোথায় তাকাবো? আপনি যেখানে বসে আছেন একটু পেছনে তাকান তো দেখি। মারিয়া আমার কথা শুনে পেছনে ফিরে তাকিয়ে দেখে আমি দাঁড়িয়ে আছি। মারিয়া বসা থেকে উঠে আমার কাছে আসতে চাইলে আমি পার্ক থেকে বেরিয়ে যাই। পার্ক থেকে বেরিয়ে একটা দোকান থেকে এক প্যাকেট সিগারেট নিয়ে আর একটা ম্যাচ নিয়ে বাসায় চলে আসি। রুমে ঢোকে একটার পর একটা সিগারেট টানতে লাগলাম। পার্ক থেকে বেরিয়ে আসার সময় মোবাইল বন্ধ করে রেখেছি। মারিয়া অনেকবার ডেকেছে আমাকে, আমি তার কোনো কথা না শুনে চলে আসলাম। হঠাৎ কলিং বেল বেজে উঠলো। আমি উঠে গিয়ে দরজা খুলে দিলাম। দরজা খুলে দেখে মারিয়া দাঁড়িয়ে আছে। আপনি এখানে কেন আসছেন? আপনি এখান থেকে চলে যান। কোনো মিথ্যাবাদীর সাথে আমি কথা বলতে চাই না। রাসেল, তুমি আমাকে ভুল ভাবছো। আগে সত্যিটা শুনো। আমি আপনার কোনো কথা শুনতে চাই না, আপনি এখান থেকে চলে যান। রাসেল আমায়। তাকে কিছু বলতে না দিয়ে দরজা বন্ধ করে দিলাম। আমি রুমে এসে আবার সিগারেট টানতে লাগলাম। কি অপরাধ ছিল আমার? তুমি আমাকে এভাবে ধোকা দিলে। তুমি তো জানো আমি তোমাকে অনেক ভালোবাসি। কেন আমার ভালোবাসা নিয়ে মিথ্যা অভিনয় করছিলে? কেন আমার কাছে মিথ্যা বলেছিলে? আমি তো কোনো দোষ করি নাই। তাহলে তোমাকে বিশ্বাস করাটা আমার অপরাধ ছিল? দেখতে দেখতে 2 দিন চলে গেল। এই 2 দিন অনেক কান্না করেছি। অফিসে পর্যন্ত যাইনি। আমি একটা ডিসিশন নিলাম, আমি থাকবো না আর এখানে। আমি গ্রামের বাড়িতে চলে যাব। এই 2 দিনে মারিয়া আবার এসেছে। আমি তার কোনো কথা না শুনে তাড়িয়ে দিলাম। সকালে ফ্রেশ হয়ে বাইরে এসে একটা রিক্সা নিয়ে অফিসে চলে গেলাম। সোজা নিজের কেবিনে চলে গেলাম। রিজাইন লেটার টাইপ করে বসের কেবিনে চলে গেলাম। আসতে পারে স্যার? দরজার সামনে দাঁড়িয়ে বললাম। আরে রাসেল, আসো, বসো। স্যার, এই নিন রিজাইন লেটার। আমি আর অফিসে চাকরি করব না। আগে বলো তোমার কি হয়েছে? 2 দিন অফিসে কেন আসোনি? আর চাকরি ছাড়বে কেন? অফিসে কারোর সাথে কিছু হয়েছে? না স্যার, অফিসে কারোর সাথে কিছু হয়নি। আমি এমনিই চাকরি ছেড়ে দিচ্ছি। রাসেল, আমি জানি তুমি অনেক ভালো ছেলে। অফিসে তুমি নিজের মতো কাজ করো। আমাকে প্লিজ সত্যি করে বলো কি হয়েছে। ঠিক আছে, বলছি। আমি একটা মেয়েকে ভালোবাসি, মেয়েটাও আমাকে ভালোবাসে। তার সাথে আমার 1 বছরের সম্পর্ক। তার সাথে ফেসবুকে পরিচয় হয়। কথা বলতে বলতে দুজনে দুজনকে ভালোবেসে ফেলি। 6 মাস আগে দুজনে দেখা করি। তারপর থেকে তার সাথে আরও ভালো সম্পর্ক হয়ে যায়। এভাবেই চলছিল আমাদের ভালোবাসা। কিন্তু হঠাৎ 2 দিন আগে আমার মোবাইলে একটা কল আসে। তারপর স্যারকে সব খুলে বললাম। বুঝতে পারছি, হয়তো তোমার থেকে ভালো কাউকে পেয়েছে, তাই বলে তুমি চাকরি ছেড়ে দেবে? আমি তোমাকে অফিস থেকে যেতে দিব না। এই অফিসে কাজ না করো, তবে আমার নোয়াখালী যে অফিস আছে সেটাই তুমি কাজ করো। প্লিজ রাসেল, তুমি চাকরি ছেড়ে যেও না। ঠিক আছে স্যার, আমি আপনার নোয়াখালী অফিসেই কাজ করব। আমি আজকে রওনা দিতে চাই। ঠিক আছে, আমি ওখানে ম্যানেজারের সাথে কথা বলছি, আর তোমাকে একটা ফ্ল্যাট দেওয়া হবে। এখন থেকে তুমি বসের দায়িত্ব পালন করবে। আমি মাঝে মাঝে গিয়ে হিসাব নিয়ে আসবো। আর তুমি তো গাড়ি চালাতে পারো, তাই তোমাকে অফিস থেকে একটা গাড়ি দেওয়া হবে। তুমি আজকে না গিয়ে কালকে সকালে যাও। ওকে স্যার, তাহলে আমি এখন বাসায় গিয়ে সব কিছু গুছিয়ে রাখি।
ঠিক আছে, যাও। আমি বসের কেবিন থেকে বেরিয়ে অফিসের সবার কাছ থেকে বিদায় নিয়ে বাইরে চলে আসলাম। একটা রিক্সা নিয়ে রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়ে বাসায় চলে আসলাম। অনেকক্ষণ বকবক করে গেছি, এখনো পরিচয় দিই নাই। আমি রাসেল, বর্তমানে একটা অফিসে চাকরি করি। পরিবারে সবাই আছে, কিন্তু একটা চুরির দায়ে ঘর থেকে বের করে দিছে। আজ 2 বছর আগে তারপর ঢাকায় চলে আসি। তারপর একটা হোটেলে কাজ নেই। একদিন একটা পত্রিকায় চাকরির বিজ্ঞাপন দেখি, তারপর ইন্টারভিউ দিতে চলে যাই। আল্লাহর রহমতে চাকরিটা হয়ে যায়। আমি আবার গল্প লিখিও। তখন মারিয়ার সাথে পরিচয় হয় 1 বছর থেকে। তারপর কি হলো সবই তো জানেন। অফিসে বস আমার কাজ দেখে অনেক খুশি হয়, তাই আমাকে তিনি ছাড়তে চান না। আর কিছু জানা লাগবে না, গল্পের সাথেই থাকুন, সবই জানতে পারবেন। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে এসে নাস্তা করে বাসায় চলে আসি। বাসার সামনে এসে দেখি বস গাড়ি পাঠিয়ে দিছে। ড্রাইভার আমার কাছে চাবি দিয়ে চলে গেছে। আমি বাসার ভিতরে ঢুকে জামা কাপড়ের ব্যাগটা নিয়ে গাড়িতে রাখলাম। দারোয়ানের কাছে বাসার চাবি দিয়ে গাড়িতে উঠলাম। এই বাসাটায় বস আমাকে থাকতে দিয়েছে। আমি গাড়ি চালিয়ে নোয়াখালীর উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। আগে কয়বার গেছি নোয়াখালী অফিসে কাজের ব্যাপারে, তাই কোনো সমস্যা নেই। প্রায় দুপুর 2টায় অফিসের সামনে চলে আসি। আসার সময় রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে আসলাম। গেট দিয়ে ঢুকে গাড়ি পার্কিং করে অফিসের ভিতরে চলে গেলাম। ভিতরে ঢুকে সোজা ম্যানেজারের কেবিনে চলে গেলাম। ভেতরে আসতে পারি? আরে আসুন স্যার, আপনার আমার কেবিনে আসতে অনুমতি লাগে? আমি ভেতরে ঢুকে চেয়ারে গিয়ে বসলাম। একটা কথা বলি আপনাকে, আমাকে স্যার না বলে নাম ধরেই ডাকবেন। আমি আপনার ছেলের মতো। তুমি অনেক ভালো ছেলে, চলো তোমাকে তোমার কেবিন নিয়ে যাই। এখন আমি বাসায় যাব, 2 দিন পর থেকে নিয়মিত অফিসে আসবো। আপনি আমাকে নতুন ফ্ল্যাটের নিয়ে যান। ঠিক আছে, আমি তোমাকে নতুন বাসায় নিয়ে যাচ্ছি। তারপর ম্যানেজার অফিসের সবাইকে বলে আমার সাথে অফিস থেকে বেরিয়ে আসলো। গাড়িতে উঠে নতুন বাসায় যেতে লাগলাম। কিছুক্ষণ পর একটা বাসার সামনে চলে আসলাম। বাসার ভেতরে ঢোকার পর ম্যানেজার আমাকে 3 তলায় একটা ফ্ল্যাটে নিয়ে গেল। তারপর ম্যানেজারের সাথে কিছুক্ষণ কথা বললাম। ম্যানেজার চলে যাওয়ার পর আমি সবকিছু গুছিয়ে রাখলাম। রাতে বাইরে থেকে খাবার খেয়ে রুমে চলে আসলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গাড়ি নিয়ে বাইরে চলে আসলাম। একটা রেস্টুরেন্টে ঢুকে নাস্তা করে নিলাম। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসতে হঠাৎ একটা পিচ্চি মেয়ে সামনে আসলো। ভাইয়া, কয়টা টাকা দেন না? অনেক ক্ষুধা লাগছে, কাল থেকে এখনো কিচ্ছু খাইনি। তুমি ভিক্ষা করো কেন? তোমার ভাইয়া, আমার আব্বু নেই, আমাকে আর আম্মুকে রেখে কোথায় যেন চলে গেছে। আম্মু মানুষের বাসায় কাম করে। আজ 2 দিন আম্মু অসুস্থ, তাই ঘরে কোনো খাবার নেই। তোমার নাম কি? ভাইয়া, আমার নাম রাইসা, আমরা বস্তিতে থাকি। ঠিক আছে, আমাকে তোমাদের ভাইয়া, কয়টা টাকা দেন? অনেক ক্ষুধা লাগছে, আম্মু এখনো কিছু খায়নি, ঔষধও নাই। আমি কি বলবো, বলার কোনো ভাষা নেই। হায় রে মানুষ, এখন মেয়েটার পড়ালেখা করার সময়, এখন সে রাস্তায় ভিক্ষা করছে। আমি আর কোনো কথা না বলে রাইসাকে নিয়ে রেস্টুরেন্টে ঢুকে গেলাম। রাইসার জন্য খাবার অর্ডার করলাম। কিছুক্ষণ পর খাবার দিয়ে গেল। রাইসা কিছু খাবার গিয়ে বাকিটা একটা পলিথিনে ঢোকাতে গেল। আমি বললাম, তুমি খাবার পলিথিনে ঢোকাচ্ছ কেন? ভাইয়া, আম্মু তো এখনো কিছু খায়নি, তাই আম্মুর জন্য বাকি খাবারগুলো নিয়ে যাচ্ছি। তোমার আম্মুর জন্য যাওয়ার সময় খাবার নিয়ে যাব, আগে তুমি খেয়ে নাও। রাইসা আর কোনো কথা না বলে খাবার খেতে লাগলো। কি সুন্দর করে রাইসা খাবার খাচ্ছে, আর তার আব্বু এমন মেয়েকে রেখে চলে গেল। রাইসার খাবার শেষ হলে তাকে নিয়ে গাড়িতে উঠলাম। রাইসার আম্মুর জন্য খাবার নিয়ে নিলাম। রাইসাকে নিয়ে বস্তিতে যেতে লাগলাম। কিছুক্ষণ পর একটা বস্তিতে চলে আসলাম। গাড়ি খাবারের প্যাকেট নিয়ে রাইসার সাথে বস্তির ভেতরে চলে গেলাম। ভেতরে ঢুকে একটা রুমে ঢুকলাম। রুমটা প্লাস্টিক দিয়ে বানানো। বৃষ্টি হলে সব কিছু ভিজে যাবে, কারণ প্লাস্টিক জায়গায় জায়গায় ছিঁড়ে আছে। আম্মু, আম্মু দেখো, তোমার জন্য খাবার নিয়ে এসেছি। একটা টাকাও পাইনি, তাই ঔষধ আনতে পারি নাই। এই ভাইয়াটা খাবার কিনে দিছে। রাইসার আম্মু একটু মাথা তুললো, দেখে মনে হচ্ছে অনেক জ্বর শরীরে। আমি ওনার মাথায় হাত দিয়ে দেখি জ্বরের মাথা পড়ে যাচ্ছে, তাই ওনার সাথে কথা না বলে কোলে নিয়ে গাড়িতে রাখলাম। তারপর একটা হাসপাতালে নিয়ে গেলাম। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার ওনাকে কেবিনের ভেতরে নিয়ে গেল। কিছুক্ষণ পর একজন ডাক্তার বেরিয়ে আসলো। ডাক্তার, কি অবস্থা ওনার? উনি এখন ভালো আছে,
কয়েকদিন ধরে খাওয়া দাওয়া করে নাই, তাই শরীর অনেক দুর্বল হয়ে গেছে। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, আপনি এগুলো নিয়মিত খাওয়াবেন, তাহলে সুস্থ হয়ে যাবে। ঠিক আছে ডাক্তার। ইঞ্জেকশন দিয়ে জ্বরটা কমিয়ে আনছি, কিছু খাবার নিয়ে এসো, ওষুধ খাইয়ে দিবেন। আল্লাহর রহমতে কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে। ওকে ডাক্তার, আর ওনার কাছে এখন যাওয়া যাবে? যেতে পারেন। আমি আর রাইসা ভেতরে ঢুকলাম, দেখি রাইসার আম্মু চোখ বন্ধ করে শুয়ে আছে। তাই রাইসাকে বললাম এখন যেন না ডাকে তার মাকে। আমি বাইরে থেকে ওষুধ নিয়ে আসছি বলেই আমি বাইরে চলে আসলাম। বাইরে এসে ডাক্তারের দেওয়া ওষুধ নিয়ে আবার চলে আসলাম কেবিনের ভিতরে। ঢুকে দেখি উনি রাইসাকে জড়িয়ে ধরে আছেন। একটু কষ্ট করে খাবার খেয়ে ওষুধগুলো খেয়ে নেন। তুমি কে বাবা, আমার জন্য এত কিছু করলে? আমার পরিচয় পরে জানতে পারবেন, আগে খাবারগুলো খেয়ে নেন। রাইসার আম্মু কোনো কথা না বলে হালকা খাবার খেলো, তারপর ওষুধ খাইয়ে দিলাম। আমি বললাম কিছুক্ষণ শুয়ে থাকতে, আমি ডাক্তারের কাছ থেকে আসছি। দেখতে দেখতে আজ 3 দিন পর আমার বাসায় নিয়ে আসলাম রাইসা এবং তার আম্মুকে। আমি অফিসে ফোন দিয়ে বলেছি আমি অফিসে আসতে কিছুদিন লেট হবে। ম্যানেজারকে সব কিছু দেখে রাখতে বলেছি। মারিয়ার কথা এখন তেমন আর মনে পড়ে না। আসলে রাইসার আম্মুর সেবা করতে করতে তার কথা ভুলেই গেছি। বাসায় আসার পর রাইসার আম্মু বলল, এই বাসায় তো কাউকে দেখছি না, মানে তোমার আব্বু আম্মু ওনারা কোথায়? আমার এখানে কেউ নেই। গতকাল আমি ঢাকা থেকে এসেছি। আমার অফিসের বসের এখানে একটা অফিস আছে, সেটা দেখাশোনা করার জন্য এসেছি। আর অফিস আমাকে এই বাসাটা দেওয়া হলো। আব্বু আম্মুর কথা মনে পড়ে একসময় বলল। তার আগে একটা কথা বলতে পারি? বলো। যদি কিছু মনে না করেন, আমি আপনাকে আম্মু বলে ডাকতে পারি আর রাইসাকে নিজের বোন বানাতে পারি, যদি আপনি অনুমতি দেন। এখানে অনুমতি নেওয়ার কি আছে? তুমি আমাকে আম্মু বলে ডেকো। রাইসা, আমাকে কি ভাইয়া বলে সারা জীবন ডাকতে পারবি না? তুমি তো আমার ভাইয়া, আমি সবসময় তোমাকে নিজের ভাইয়া মনে করব। এই তো আমার লক্ষ্মী বোন। আর আম্মু, চলো তোমাকে রুমে নিয়ে যাই। ঠিক আছে চলো। আমি আম্মুকে একটা রুমে নিয়ে গেলাম। রাইসা আর আম্মুকে ওয়াশরুম দেখিয়ে দিলাম। তারপর আমি বাইরে চলে আসলাম। বাইরে এসে গাড়ি নিয়ে একটা রেস্টুরেন্টে চলে গেলাম। রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আবার বাসায় চলে আসলাম। বাসার ভিতরে ঢুকে আম্মুর রুমে চলে গেলাম। ভিতরে ঢুকে দেখি আম্মু আর রাইসা বিছানায় বসে আছে। আম্মু বসো, আমি ফ্রেশ হয়ে আসছি, সবাই একসাথে খাবার খাবো। ঠিক আছে বাবা। তারপর আমি নিজের রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে আম্মুর রুমে চলে গেলাম। তারপর সবাই একসাথে খাবার খেলাম আর আম্মুকে ওষুধ খাইয়ে দিলাম। আমি নিজের রুমে চলে আসলাম। এখন আমার মতো সুখী আর কেউ নেই। যেখানে আমার মা বাবা চুরির দায়ে ঘর থেকে বের করে দিল, সেখানে আমি আজ একটা মা আর বোন পেয়েছি। দেখতে দেখতে আরো 5 দিন চলে গেল। আম্মু এখন অনেক সুস্থ। সকালে সবাই একসাথে নাস্তা করছি। তখন আমি বললাম, আম্মু কালকে থেকে অফিসে যেতে হবে, অনেক কাজ জমে গেছে। আর রাইসা, তুমি কোন ক্লাস পর্যন্ত পড়ছো? ভাইয়া, আমি ক্লাস 4র্থ শ্রেণী পর্যন্ত পড়ছি। আজ 1 মাসের মতো পড়ি না, কারণ আম্মু ঠিকভাবে টাকা দিতে পারতো না। রাইসার কথা শুনে আম্মুর চোখের পানি চলে এসেছে। আমি আম্মুর চোখের পানি মুছে দিয়ে বললাম, আম্মু কান্না করো না, আমি এখন থেকে আমার বোনকে পড়ালেখা করাবো। তুমি শুধু আমার আর রাইসার জন্য দোয়া করবে। আমি কি কখনো তোমাদের বদদোয়া করতে পারি? তুই ছাড়া এখন আমাদের কে আছে? কেউ কি এভাবে রাস্তা থেকে তুলে এনে বাসায় থাকতে দেয়? আমি তোদের জন্য মরার আগ পর্যন্ত দোয়া করে যাব। ঠিক আছে আম্মু, আর আজকে একটা কাজের মহিলা আসবে। কাজের মহিলা কেন? তো বাসার কাজ করতে হবে না? আমাদের জন্য খাবার রান্না করা লাগবে না? আমি যতদিন বেঁচে আছি ততদিন কোনো কাজের লোকের দরকার নেই। আমি এখন থেকে বাসা দেখে রাখবো, তুই শুধু বাজার করে নিয়ে আসিস। আম্মু, তোমার তো কষ্ট হবে। কোনো কষ্ট হবে না আমার, তুই বাজার করে নিয়ে আয়, আজকে দুপুরে বাসায় পাক করব। ঠিক আছে আম্মু, আমি এখনই বাজারে যাচ্ছি। আমার বোনটার কি লাগবে? আমার কিছু লাগবে না ভাইয়া। তা বললে তো হবে না, তুই আমার একমাত্র বোন, তোর জন্য ভাইয়ের সব কিছু করতে পারে। বল কি লাগবে বোন? আমার জন্য চকলেট আর আইসক্রিম নিয়ে এসো। ওকে বোন। তারপর বাসা থেকে বেরিয়ে বাজারে চলে গেলাম। কিছু সবজি, মাছ আর কিছু মাংস নিয়ে গাড়িতে রাখলাম। তারপর রাইসার জন্য চকলেট আর আইসক্রিম নিলাম। আম্মুর জন্য কিছু ফল নিলাম। একটা শপিং মলে ঢুকে রাইসা আর আম্মুর জন্য কিছু জামা কাপড় কিনলাম। তারপর মার্কেট থেকে বেরিয়ে গাড়িতে চলে আসলাম।
এরপর বাসায় যেতে লাগলাম। এবার আপনাদের বলি, আমার এক বন্ধু নাম রাফি, তার বাবা অনেক অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার তাকে পরীক্ষা করে দেখলো তার মাথায় একটা টিউমার ধরা পড়েছে, চিকিৎসা করতে অনেক টাকা লাগবে। তখন রাফির কাছে কিছু টাকা শর্ট ছিল। পরে রাফি আমার কাছে বলল, কিন্তু বাবা অনেক কিপটে, তার কাছে টাকা চাইলে দেবে না। তারপর রাতে বাবার রুমে ঢুকে আলমারি থেকে 5 লাখ টাকা চুরি করে রাফিকে দেয়। 2 দিন পর আব্বু টাকা খুঁজতে থাকে। পরে আমাকে ধরে আব্বু, প্রথমে স্বীকার না করলেও পরে স্বীকার করে আমি টাকাটা খরচ করে ফেলছি। তখন আব্বু রাগের মাথায় অনেকটা কথা বলে। তারপর আমাকে বাসা থেকে বের করে দেয় আর রাফির সাথে মাঝে মাঝে ফোনে কথা হয়। রাফির বাবাও আল্লাহর রহমতে সুস্থ হয়ে যায়। এবার আসি মারিয়ার কথা। মারিয়ার মা নেই। মারিয়াকে জন্ম দেওয়ার 2 মাস পর তার মা মারা যায়। এর থেকে তার বাবা মারিয়াকে পালন করে, বড় করে তোলে। তার বাবার একটা নিজস্ব ব্যবসা আছে। মারিয়া তার বাবার অফিসে মাঝে মাঝে গিয়ে বসে, তার বাবাকে কাজে হেল্প করে। তো যাই হোক, এবার মূল কাহিনীতে আসি। কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। গাড়ি পার্কিং করে বাসার কলিং বেল চাপ দিলাম। রাইসা এসে দরজা খুলে দিল। ভাইয়া, এত কিছু কি এনেছিস? কিছু আমার কাছে দে, তোর অনেক কষ্ট হচ্ছে। আমার কোনো কষ্ট হচ্ছে না, আমি পারবো নিতে। ঠিক আছে, এই ছোট ব্যাগ দুটো আমার কাছে দে। আমি আর কিছু বললাম না। রাইসার হাতে 2টা ব্যাগ দিয়ে ভিতরে ঢুকলাম। আম্মুর রুম থেকে বেরিয়ে আসলো। তোমার জন্য কয়েকটা শাড়ি এনেছি, দেখো তো তোমার পছন্দ হয়েছে? না হলে সমস্যা নেই, দোকানদার বললেই ফিরিয়ে দিই। আরে আমার অনেক পছন্দ হয়েছে। তুই এত শাড়ি আনতে গেলি কেন? কত টাকা খরচ হয়ে গেছে? আরে আম্মু, টাকার কথা তোমাকে ভাবতে হবে না। তোমাদের নিয়ে সারা বছর খেলেও আমার টাকা শেষ হবে না। আর এই নাও ফলগুলো, ফ্রিজে রেখে দাও, তুমি আর রাইসা এগুলো খাবে। আম্মু আর কোনো কথা না বলে ফলগুলো আর কাপড় নিয়ে রুমে চলে গেল। কিছুক্ষণ পর আমার কাছ থেকে বাচ্চাগুলো নিয়ে গেল। হঠাৎ রাইসার দিকে তাকিয়ে দেখি মুখ বেজার করে বসেছে। এরে রাইসা, তুই মুখ এমন করে আছিস কেন? ভাইয়া, আমার জন্য কিছু আনো না? কে বলেছে আমার পাগলি বোনটার জন্য কিছু আনি নাই? তোর জন্য আইসক্রিম আর চকলেট নিয়ে এসেছি, আর 5টা জামা নিয়ে এসেছি, এই দেখ। আসলে এতক্ষণ কাঁচা বাজারের কারণে রাইসা তার জিনিসগুলো দেখতে পায়নি। দেখতে দেখতে আজকের দিনটা কোনো রকমে কেটে গেছে। ও, আপনাদের তো বলতেই ভুলে গেছি, আমি এখন নতুন সিম চালাই। আগের সিমটা ভেঙে ফেলেছি। আম্মু আর রাইসাকে পেয়ে মারিয়ার কথা ভুলে গেছি। সকালে রাইসা আমার রুমে এসে ডাকতে লাগলো। আমি ঘুম থেকে উঠে রাইসাকে বললাম, রাইসা, তুই রেডি হয়ে নিস, তোকে আজকে স্কুলে ভর্তি করে দেবো, তারপর আমি অফিসে যাব। ঠিক আছে ভাইয়া। রাইসা আমার রুম থেকে চলে গেল। আমি বিছানায় বসে না থেকে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হয়ে গেলাম। নিচে আসলাম। নিচে এসে নাস্তার টেবিলে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর রাইসা বেরিয়ে আসলো। আমার বোনটা আজকে আমার দেওয়া জামা থেকে একটা নতুন জামা পরছে। রাইসাকে দেখতে একদম কিউট লাগছে। আম্মু এসে নাস্তা দিল। তারপর সবাই একসাথে নাস্তা করে আম্মুর কাছে বলে বাইরে এসে গাড়ি নিয়ে একটা স্কুলে চলে গেলাম। রাইসাকে ভর্তি করিয়ে আমার সাথে অফিসে নিয়ে গেলাম। অফিসে ঢোকার সাথে সাথে সবাই দাঁড়িয়ে গেল। আমি সবাইকে বসতে বলে নিজের কেবিনে চলে আসলাম। রাইসাকে বললাম সোফায় গিয়ে বসতে। আমার চেয়ারে বসে ম্যানেজার আঙ্কেলকে ফোন দিলাম। ফোন দিয়ে বললাম আমার কেবিনে আসার জন্য। তারপর পিয়নকে ফোন দিয়ে বললাম 3টা কফি নিয়ে যেতে। কিছুক্ষণ পর ম্যানেজার আঙ্কেল আসলো। ভিতরে আসতে পারি? আরে আঙ্কেল আসুন, আমার কেবিনে আসতে অনুমতি লাগবে না, বসুন। চলো তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিই। আরেকটু পর যাব। পিয়ন চাচাকে বললাম কফি নিয়ে যেতে। কফি খেয়ে তারপর সবার সাথে পরিচয় হবো। ঠিক আছে। আর ওকে তো চিনলাম না, ওকে? ও হচ্ছে আমার কিউট বোন, নাম রাইসা। রাইসা আর তার আম্মুর জন্য কয়দিন অফিসে আসে নাই। অনেক ভালো করেছো। কয়জনে এমন কাজ করে? আল্লাহ তোমাকে সারা জীবন বাঁচিয়ে রাখুক। কথার ফাঁকে পিয়ন চাচা এসে কফি দিয়ে গেল। আমি ম্যানেজার আর রাইসা কফি খাচ্ছি। কফি খাওয়ার শেষে রাইসাকে বললাম, রাইসা তুমি বসো, ভাইয়া অফিসের সবার সাথে পরিচয় হয়ে আসে। ঠিক আছে ভাইয়া। রাইসাকে আমার মোবাইল দিয়ে আসলাম। রাইসা বসে মোবাইলে গেমস খেলতেছে। আমি ম্যানেজার আঙ্কেলকে নিয়ে সবার সাথে পরিচয় হলাম। তারপর নিজের কেবিনে চলে আসলাম। দেখতে দেখতে আজ 1টা বছর চলে গেল। রাইসা আর আম্মুকে নিয়ে অনেক সুন্দরভাবে জীবন যাপন করতে লাগলাম। রাইসা এখন ক্লাস 5-এ উঠছে। রাইসার আল্লাহর রহমতে মেধাশক্তি অনেক ভালো। অফিসে বসে কাজ করতেছি, হঠাৎ বস ফোন দিল। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি কেমন আছো? আর অফিস কেমন চলছে? আলহামদুলিল্লাহ স্যার, আমিও ভালো আছি, অফিসেও ভালো চলছে। তোমাকে যে কারণে ফোন দেওয়া, রহমান গ্রুপ থেকে কালকে তোমার ওখানে একটা প্রজেক্টের ব্যাপারে কথা বলতে যাবে।
আমার সাথে কথা বলতে চেয়েছে, কিন্তু আমার জরুরি কাজ আছে, তাই তোমার কাছে পাঠিয়ে দিলাম। আর কি প্রজেক্ট নিয়ে কাজ করবে আমি তোমাকে ইমেইলে সব পাঠিয়ে দেব। ঠিক আছে স্যার, আপনি সব কিছু পাঠিয়ে দিন। আর এই প্রজেক্টটা পেলে আমাদের কোম্পানি আরও উপরে উঠে যাবে, তুমি নিজের মতো করে সাজিয়ে নেবে। ওকে স্যার। আরও কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দিলাম। তারপর কাজে মন দিলাম। কিছুক্ষণ পর দেখি বস ইমেল করে সব পাঠিয়ে দিয়েছে। আমি সব কিছু গুছিয়ে রাখলাম। পরের দিন অফিসে বসে কাজ করতেছি। রাতে সব কিছু রেডি করে আনছি, প্রজেক্ট এর কাগজপত্র। হঠাৎ বাইরে থেকে মেয়েলি কণ্ঠ একজন বলল, ভিতরে আসতে পারি? আসুন। ফাইলের কাজ করতে করতেই বললাম, আমি রহমান গ্রুপ থেকে এসেছি। রহমান আমার বাবার নাম। আব্বু একটু অসুস্থ, তাই বাবার অফিস আমি দেখাশোনা করি। আমি যেই না মেয়েটার দিকে তাকালাম তখন আমি পুরো অবাক হয়ে গেলাম। ঠিকই ধরেছেন, মারিয়া। কিন্তু ও এখানে কেন? তাহলে মারিয়ার সাথে প্রজেক্টের ব্যাপারে কাজ করতে হবে। মারিয়া আমাকে দেখে বলল, রাসেল, তুমি এতদিন কোথায় ছিলে? আমি তোমাকে পুরো ঢাকা শহর খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। তোমার বাসায় অনেকবার গেছি, কিন্তু তোমার দেখা পেলাম না। কেন আমাকে খুঁজেছেন? আপনি তো আমাকে ধোঁকা দিয়েছেন, আমার সাথে প্রেমের অভিনয় করেছেন, আমার সাথে মিথ্যা কথা বলে অন্য বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে বের হয়েছেন। আপনার জন্য তো ভালোই হয়েছে আমি আপনার কাছে না থেকে দূরে সরে এসেছি। রাসেল, তুমি আমাকে ভুল ভাবছো। ওই ছেলের সাথে আমায়... ওসব বিষয়ে কথা না বললে খুশি হব। আপনি কাজের কথা বলেন। মারিয়া আর কোনো কথা না বলে প্রজেক্টের ব্যাপারে কথা বলতে লাগলো, কিন্তু তার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে। আমি তার থেকে চোখ সরিয়ে প্রজেক্টের ব্যাপারে সবকিছু বুঝিয়ে বললাম। তারপর মারিয়া আমাদের প্রজেক্টটা দিল। আরও কিছু কথা বলতে চেয়েছে, তখন আমি বললাম, প্লিজ আপনি কাজের ব্যাপারে কথা বলতে পারেন, আমি অন্য কোনো কথা শুনতে চাই না। ঠিক আছে, বলবো। শুধু একটা কথা বলে যাই, আমি তোমাকে অনেক ভালোবাসি। যখন সত্যিটা জানতে পারবে তখন আমার কাছে ফিরে এলে আমি তোমাকে আর মেনে নিব না। তোমার জন্য 1 বছর অনেক কষ্ট পেয়েছি, কিন্তু তোমার কথাগুলো শোনার পর এখন আমি তোমাকে ঘৃণা করি। বলেই মারিয়া কেবিন থেকে বেরিয়ে গেল। এখন আমি ভাবতে লাগলাম, তাহলে আমি মারিয়াকে ভুল বুঝেছি? কিন্তু আমি তো দেখলাম সে অন্য ছেলের সাথে বসে হেসে হেসে কথা বলছে। আমি আর কিছু না ভেবে কাজে মন দিলাম। শালার এখন কাজেও মন বসছে না। হঠাৎ মোবাইলটা বেজে উঠলো, তাকিয়ে দেখি বস ফোন দিচ্ছে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? জি আমিও ভালো আছি। তা রহমান সাহেবের মেয়ে তোমার কাছে গেছে? জি স্যার, এসেছিল। আল্লাহর রহমতে আমরা প্রজেক্টটা পেয়ে গেছি। 7 দিনের ভেতরেই ইনশাআল্লাহ প্রজেক্টের কাজ শেষ করব। আমি জানি তুমি পারবে। ঠিক আছে, তাহলে কাজে লেগে পড়ো, কোনো সমস্যা হলে আমাকে বলবে। ঠিক আছে স্যার। ফোন কেটে দিয়ে কাজে মন দিলাম। বিকালে অফিস থেকে বেরিয়ে এসে গাড়ি নিয়ে বাসায় যেতে লাগলাম। হঠাৎ একটা ছেলেকে গাড়ি দাঁড় করালাম। ছেলেটা আর কেউ না, মারিয়ার সাথে যে ছেলেটা ছিল ওই ছেলেটাই। আমি গাড়ি এক সাইডে পার্কিং করে ছেলেটাকে ডাক দিলাম। ছেলেটা আমার সামনে আসার পর বলল, আপনাকে কোথায় যেন দেখেছি, কিন্তু মনে পড়ছে না। তুমি আমাকে পার্কে দেখছো? আজ 1 বছর আগে, যখন তুমি মারিয়ার সাথে পার্কে ছিলে। ও, তার মানে আপনি রাসেল। মায়ের মুখে অনেকবার আপনার কথা শুনেছি, কিন্তু কখনো দেখিনি। কেন? আমার ছবি তো মারিয়ার মোবাইলেই ছিল। মারিয়া তো ওই দিন আপনাকে অনেকবার ডেকেছে, কিন্তু আপনি তার কোনো কথা না শুনে চলে গেলেন। তখন মারিয়া রাগ করে মোবাইল আছাড় মেরে ভেঙে ফেলে। ও, তা তোমাদের ভালোবাসা কেমন চলছে? মারিয়া তোমাকে অনেক ভালোবাসে তাই না? আমাকেও বেসেছিল, কিন্তু সে যে আমার সাথে অভিনয় করবে সেটা কখনোই ভাবতে পারি নাই। আমি মারিয়াকে ভালোবাসি না। মারিয়া আমার মামাতো বোন। ওই দিন আমরা তাদের বাসায় আসছি। বাসায় একা একা ভালো লাগছে না, তাই মারিয়াকে বলি বাইরে থেকে ঘুরে আসছি। মারিয়া আসতে চাইল না, কিন্তু আমার জোরাজোরিতে পড়ে আসলো। কিন্তু আপনি মারিয়াকে ভুল ভাবছেন। মারিয়া এখনো আপনাকে ভালোবাসে। আপনার পক্ষে এখনো কাউকে বিয়ে করে নাই। কি বলছো তুমি? তাহলে আমি মারিয়াকে এতদিন ভুল বুঝে আসছি? তাহলে আমাকে একটা ফোন দিয়ে বলতো, বলে তো আর এত কিছু হতো না। একটা ভুলের কারণে 1টা বছর তার থেকে দূরে ছিলাম। ও কি এখন আমাকে মেনে নেবে? আমি বলি কি, আপনি ওর কাছে গিয়ে ক্ষমা চেয়ে আপনার আপন করে নেন। যদি আপনাকে সত্যি ভালোবাসে তাহলে আপন করে নেবে। ঠিক আছে, কিন্তু এখনো তোমার নামটা জানা হলো না। আমি আকাশ। পড়াশোনা শেষ করে আব্বুর অফিসে দেখাশোনা করছি। নোয়াখালীতে এসেছি অফিসের একটা কাজের ব্যাপারে। কাজ শেষ করে ড্রাইভারের জন্য অপেক্ষা করছি। হঠাৎ আপনি ডাকতে। তুমি আমাকে নাম ধরেই ডেকো, আমরা তো সমবয়সী। আর সরি। সরি কেন? তোমাকে আর মারিয়াকে ভুল বোঝার কারণে।
এখানে সরি বলার কিছুই নেই। আপনার জায়গায় আমি থাকলে এই কাজটি করতাম। আচ্ছা ঠিক আছে, চলো দুজনে কফি খেতে খেতে কথা বলি। এখন আমার বাসে যেতে হবে, অন্য একদিন খাবো। এখন আসি। ঠিক আছে যাও, তবে যাওয়ার আগে একটা কথা বলে যাও। মারিয়া কি সবসময় অফিসে থাকে? হুম। বলেই আকাশ চলে গেল। আমি আর দাঁড়িয়ে না থেকে গাড়ি বাসায় যেতে বললাম। আর ভাবতে লাগলাম, তার মানে মারিয়ার সাথে আকাশের কিছুই হয়নি। আমি এতদিন ভুল বুঝে দূরে ছিলাম, মারিয়াকে একটা কথা বলার সুযোগ দেইনি। যদি মারিয়াকে কথাগুলো শুনতাম তাহলে এত কিছু হতো না। না, আমি আর ভাবতে পারছি না। আমাকে মারিয়ার কাছে ক্ষমা চাইতেই হবে। বাসায় এসে কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর রাইসা এসে দরজা খুলে দিল। কি রে ভাইয়া, তোর আজকে আসতে এত দেরি হলো কেন? আর চেহারা এমন কেমন জানি দেখা যাচ্ছে, কি হয়েছে তোর? রাস্তায় একটা কাজ ছিল, শেষ করেই আসতে একটু লেট হয়ে গেছে। আর কাজ করে আসছি তো, তাই চেহারা এমন দেখা যাচ্ছে। ফ্রেশ হলে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ভিতরে আয়। আমি ভিতরে ঢুকে নিজের কেবিন নিয়ে চলে গেলাম। বিছানায় বসে ভাবতে লাগলাম, মারিয়া কি আমাকে আপন করে নেবে? আমি তো তাকে অপমান করেছি। বিছানা থেকে উঠে ফ্রেশ হতেই চলে গেলাম। রাতে সবার সাথে খাবার খেয়ে রুমে চলে আসলাম। না, আমাকে মারিয়ার কাছে যেতেই হবে। পকেট থেকে মোবাইলটা বের করে বসকে ফোন দিলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার রাসেল, হঠাৎ রাতে ফোন দিলে যে? আসলে স্যার, আমার কিছুদিন ছুটি লাগবে। হঠাৎ কিসের জন্য ছুটি চাইছো? আসলে স্যার, তারপর সবকিছু স্যারকে খুলে বললাম। তার মানে রহমান সাহেবের মেয়ের সাথে তোমার প্রেম ছিল? জি স্যার, তাই বলছি। ওর কাছে ক্ষমা চেয়ে আপন করে নেব। তাহলে এক কাজ করো, তারা যে প্রজেক্টটা আমাদের দিয়েছে ওটার কাজ শেষ করে তার সাথে দেখা করো, তারপর সব খুলে বলো। ঠিক আছে স্যার। আরও কিছুক্ষণ কথা বলে কেটে দিলাম। দেখতে দেখতে আজ প্রায় 5 দিন চলে গেছে। 7 দিনের জায়গায় 5 দিনের প্রজেক্টটা কমপ্লিট করে ফেলেছি। রাতে দিনে কাজ করছি, তাই তাড়াতাড়ি হয়ে গেছে। সকালে রেডি হয়ে আম্মু আর রাইসাকে বলে গাড়ি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। ম্যানেজারকে বলে রাখলাম আমার আম্মু আর বোনকে দেখে রাখতে। 5 ঘন্টার পর ঢাকায় এসে পৌঁছে গেলাম। প্রথমে বসের কেবিনে আসলাম। বসের সাথে কিছু কথা বলে মারিয়ার অফিসে যেতে লাগলাম। একটা রেস্টুরেন্টে ঢুকে দুপুরের খাবার খেয়ে নিলাম। মারিয়ার অফিসের গেট দিয়ে ঢুকে গাড়ি পার্কিং করে অফিসের ভেতরে গেলাম। পিয়নকে বললাম বসের কেবিন কোনটা। পিয়ন আমাকে বসের কেবিন দেখিয়ে দিল। আমি মারিয়ার কেবিনের সামনে গিয়ে হালকা করে দরজা ধাক্কা দিয়ে ভিতরে তাকিয়ে যেটা দেখলাম সেটা থেকে আমি পুরো অবাক হয়ে গেলাম। আসলে তেমন খারাপ কিছু না। ভেতরে দেখি মারিয়া একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। আমি তখন বললাম, ভিতরে আসতে পারি ম্যাম? আসুন। মারিয়া ছেলেটার সাথে কথা বলতে ব্যস্ত। আমি ভেতরে ঢুকে তাদের সামনে গেলাম। মারিয়া আমাকে দেখে বলল, আরে মিস্টার রাসেল, হঠাৎ আমার অফিসে কি মনে করে? আরে দাঁড়িয়ে কেন, বসুন। আমি ছেলেটার পাশের চেয়ারে বসলাম। তখন ছেলেটা বলল, তাহলে আমি এখন আসি মারিয়া, পরে আরেক সময় আসবো। ঠিক আছে রনি, যাও, আবার আসবে কিন্তু। তোমার সাথে কথা বলতে অনেক ভালো লাগে। ওকে, আসবো। এখন তাহলে কাজ করো। ওই বাই। রনি চলে যাওয়ার পর মারিয়া আমাকে বলল, তো বলুন, হঠাৎ আমার অফিসে কি? আসলে তোমার প্রজেক্টের কাজ শেষ, তাই আমি নিজেই নিয়ে এসেছি। প্রথম কথা হলো, আমাকে তুমি করে বলা যাবে না, আপনি করে বলবেন। আর ধন্যবাদ এত তাড়াতাড়ি কাজটা শেষ করার জন্য। মারিয়া, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। কিছুদিন আগে আকাশ আমাকে সব খুলে বলেছে। আমার ভুলের জন্য আজ একটা বছর তোমার থেকে দূরে চলে গেছি। প্লিজ মারিয়া, আমাকে তুমি মাফ করে দাও। আপনার সাহস কি করে হয় আমার হাত ধরার? মেয়ে মানুষ দেখলেই লুচ্চামি করতে মন চায়। আপনি এক্ষুনি আমার কেবিন থেকে বেরিয়ে যান, তা না হলে দারোয়ান ডাকতে বাধ্য হব। থাক, দারোয়ান ডাকতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। কিন্তু আমি আবার তোমার কাছে আসবো। তুমি আমাকে যত অপমান করো না কেন, আমি তারপরেও আসবো। বলেই মারিয়ার কেবিন থেকে বেরিয়ে গেলাম। নিজের চোখ দিয়ে দু ফোঁটা পানি পড়ে গেল। মারিয়া আমার গায়ে হাত তুললো। আমি তো তাকে ভুল বুঝে কখনো গায়ে হাত তুলি নাই। চোখের পানি মুছে গাড়িতে গিয়ে বসলাম। হঠাৎ মোবাইলের কথা মনে পড়লো। মোবাইল তো মারিয়ার টেবিলের উপর। তখন গাড়ি থেকে নেমে অফিসে ঢুকে মারিয়ার কেবিনের সামনে গিয়ে বললাম, আসতে পারি ভিতরে? আপনি আবার কেন এসেছেন? সরি, আসলে আমার মোবাইলটা আপনার টেবিলে রেখে দিয়েছিলাম। ঠিক আছে, ভিতরে এসে নিয়ে যান। আমি মারিয়ার কেবিনে ঢুকে মোবাইল হাতে নিলাম। মারিয়ার দিকে তাকিয়ে দেখি চোখ দুটো লাল হয়ে আছে, হয়তো কান্না করেছে। কিন্তু ও কান্না করবে কেন? আমি আর কিছু না ভেবে অফিস থেকে বেরিয়ে আসি। গাড়ি নিয়ে সোজা বসের অফিসে চলে গেলাম।
বসকে বলেছি আমার এখানে একটা বাড়ি ভাড়া দিতে কিছুদিনের জন্য, কিন্তু বস বলল তার বাসায় তার পরিবারের সাথে থাকতে। আমিও আর না করলাম না। বিকালে বসের সাথে বাসায় চলে গেলাম। আসলে এই প্রথম বসের বাসায় এসেছি। আমি মার্কেট থেকে কিছু ফল মিষ্টি নিয়ে এলাম। বস কলিং বেল চাপ দিল। কিছুক্ষণ পর একজন এসে দরজা খুলে দিল, কিন্তু তাকে দেখে আমি পুরো অবাক হয়ে গেলাম। সেও আমাকে দেখে অবাক হয়ে গেল এবং আমাকে জড়িয়ে ধরলো। বস অবাক হয়ে তাকিয়ে আছে। আপনারা হয়তো ভাবছেন কে বা কাকে জড়িয়ে ধরেছি। এ আর কেউ নয়, আমার বড় বোন মিতু। আমি বাসা থেকে বেরিয়ে আসার সময় মিতু তার বান্ধবীর জন্মদিনে ছিল। সে কিছুই বলতে পারবে না। আর আরেকটা কথা, বসের 4 মাস আগে বিয়ে হয়েছে। আমাকে দাওয়াত দিছে, কিন্তু রাইসার স্কুলে পরীক্ষা ছিল, তাই বসের বিয়েতে আসতে পারি নাই। আর এই 3 বছরে প্রথম বসের বাসায় এসেছি। আমাকে আগেও বস দাওয়াত দিছে, কিন্তু আমি আসিনি। তো যাই হোক। রাসেল, কেমন আছিস তুই? তোকে আমি অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। আমি বান্ধবীদের বাসা থেকে বাড়িতে আসার পর সব কিছু শুনি, আর বাড়ির সবাই সত্যিটা জেনে গেছে। তোকে সবাই অনেক খুঁজেছে। কি করব বল, বাবা নিজেই তো আমাকে বাসা থেকে বের করে দিছে। আমি পরে ওই বাসায় যাই কি করে বলতো? তুই এখন কোথায় থাকিস, কি করছিস? তোর শরীর একদম শুকিয়ে গেছে। আমার কথা পরে বলি, আগে তুমি বলো তো, এই বাসায় কি তোমার? এই বাসায় আমি থাকবো না তো কে থাকবে? কারণ আমি এই বাড়ির বউ। তোর সাথে যে দাঁড়িয়ে আছে উনি তোর দোলা ভাই। আমি তো কিছুই বুঝতে পারছি না, তুমি রাসেলকে চিনো কিভাবে? আর রাসেলকে জড়িয়ে ধরে কান্না করলে কেন? তুমি এতক্ষণে কিছুই বুঝতে পারো নাই? রাসেল হচ্ছে আমার ছোট ভাই, তোমার একমাত্র শালা। কি? তার মানে রাসেল তোমার ছোট ভাই? রাসেল তো আজ 3 বছর ধরে আমার অফিসে চাকরি করে। তার মানে রাসেল তোমার নোয়াখালীর অফিস দেখাশোনা করে? তোর দোলা ভাইয়ের কাছে তোর অনেক কথা শুনেছি, তুই নাকি তোর নিজের মতো করে অফিস দেখাশোনা করিস। তার মানে বস আমার দুলাভাই? শালা বাবু। আচ্ছা এখন বল, বাড়িতে আব্বু আম্মু তারা কেমন আছে? আর বসের সাথে তোর বিয়ে হলো কিভাবে? আসলে আমি তোর দুলাভাইকে ফেসবুকে তার ছবি দেখে পছন্দ করি। আর তোর দুলাভাই সাহিত্য উপন্যাস ভালো পারে, এগুলো আমার কাছে অনেক ভালো লাগে। তারপর ওর সাথে ফেসবুকে কথা বলতে বলতে দুজনকে ভালোবেসে ফেলি। এরপর আব্বু আম্মুর কাছে বিয়ের প্রস্তাব পাঠাই। আব্বু আম্মু রাজি হয়ে যায়। যাক, তাহলে দুলাভাইয়ের কাছ থেকে সাহিত্য উপন্যাস শুনতে পাবো। বাইরে দাঁড়িয়ে থাকবি, ভিতরে আয়। ভেতরে ঢোকে মিতুর শ্বশুর শাশুড়ির সাথে মত বিনিময় করলাম। তারপর আপু আমাকে একটা রুম দেখিয়ে দিল। রাতে খাবার খেয়ে রুমে এসে রাইসা আর আম্মুর কথা বলছি। হঠাৎ আপু আমার রুমে আসলো। রুমে এসে আমার পাশে বসলো। আমি এই কথা শেষ করে কেটে দিলাম। কি রে, কার সাথে এতক্ষণ কথা বলছিস? আম্মু আর রাইসার সাথে। তাহলে শোন। তারপর রাইসা আর আম্মুর কথা খুলে বললাম। অনেক ভালো করেছিস, আমিও আম্মু আর রাইসাকে দেখব। তুই আমাকে নিয়ে যাস। ঠিক আছে, নিয়ে যাব। রাসেল এবার বাসায় ফিরে চল। তোর জন্য আম্মু প্রতিদিন রাতে কান্না করে। তোর চিন্তায় আম্মু অনেক অসুস্থ হয়ে গেছে। আমাকে আগে সত্যি করে একটা কথা বল, আব্বু আম্মু সত্যিটা কিভাবে জানলো? আমি তো রাফিকে মানা করেছি যাতে সত্যিটা না বলে। এখানে রাফি বলে নাই, আমাদের সত্যিটা তোর বন্ধু জীবনে বলেছে। তোর সাথে তো জীবনের ভেজাল ছিল, কিন্তু সে নাকি তুই যখন রাফির সাথে কথা বলিস সব শুনতে পায়। এরপর আমাদের কাছে এসে সব বলে দেয়। এবার আপনাদের জীবনের কাহিনীটা খুলে বলি। জীবন আমার কলেজ ফ্রেন্ড ছিল, কিন্তু জীবন মেয়ের সাথে খারাপ ব্যবহার করে। এই কথা নিয়ে তার সাথে আমার মারামারি হয়। এরপর থেকে জীবনের সাথে কথা বলি না। ও আচ্ছা, আব্বু কি এখনো আগের মতো আছে, মানে কিপটামিটা? না রে ভাই, আব্বু এখন আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে। এখন মাঝে মাঝে তোর জন্য কান্না করে। এখন নিজের ভুল বুঝতে পেরেছে। তাই ভাই তুই বাসায় চল। ঠিক আছে, যাব, তবে এখন না, আরও কয়টা মাস পরে। কিন্তু তুই আব্বু আম্মুকে কি বলবি? আমি যে এখানে আছি তাদের সারপ্রাইজ দেব। ঠিক আছে, বলবো না। 2 ভাই বোনের কি কথা হচ্ছে শুনি? ভাইকে পেয়ে তো আমার কথা ভুলেই গেছো। এই তো শুরু হয়ে গেছে। তুমি জানো আমার ভাইকে আজ 3 বছর পরে ফিরে পেয়েছি, তাই তো ওর সাথে কথা বলতে এসেছি। আমি কি কথা বলতে মানা করেছি? আমারও তো একটু খেয়াল রাখবে না? তোমার সাথে তো সারা জীবন থাকবো, কারণ তুমি তোমার কিউট একটা জামাই। আমি কিন্তু এখানে আছি, সেটা কিন্তু খেয়াল করবে।
ঠিক আছে, আচ্ছা তুমি রুমে যাও, আমি ভাইয়াটাকে ঘুম পাড়িয়ে আসছি। দুলভাই ঠিক আছে বলেই রুম থেকে বেরিয়ে গেল। তারপর আপু আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আমি বাসায় থাকলে আপু আমাকে প্রতিদিন এভাবে ঘুম পাড়িয়ে দিত। আব্বু আম্মু মাঝে মাঝে বলে ও তো এখন বড় হয়ে গেছে, এখন কি তাকে এভাবেই ঘুম পাড়িয়ে দেওয়া লাগে? তখন আপু বলল, আমার কাছে আমার ভাই এখনো ছোট, জামাইয়ের বাড়ি চলে গেলে তো আর ভাইকে ঘুম পাড়িয়ে দিতে পারবো না। আপু আমার মাথায় হাত বুলিয়ে দেওয়ার পর আমি ঘুমিয়ে গেলাম। আপু আমার গায়ে কম্বল দিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে নিজের রুমে চলে গেল। সকালে আপু এসে ঘুম থেকে উঠিয়ে দিল। তারপর ফ্রেশ হয়ে সবার সাথে নাস্তা করে রুমে চলে আসলাম। দুলাভাই অফিসে চলে গেছে, আর দুলাভাই তো আমার আর মারিয়ার কাহিনী জানে। আপুর কাছে বলে বাসা থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে মারিয়ার অফিসে চলে গেলাম। অফিসে ঢুকে সোজা মারিয়ার কেবিনের ভিতর ঢুকলাম। ভিতরে ঢুকে দেখি মারিয়া আজকেও ওই রনি ছেলেটার সাথে হেসে হেসে কথা বলছে। আমাকে দেখে মারিয়া বলল, তুই এখানে কেন? তোকে না বলেছি আমার ধারের কাছেও আসবি না? আর কারোর কেবিনে ঢুকতে অনুমতি নিয়ে ঢুকতে হয়, সেটা মনে হয় তোর জানা নেই। মারিয়া আমাকে কি ক্ষমা করে দেওয়া যায় না? আমি তো নিজের ভুল বুঝতে পেরেছি। আমি তোর কাছে ক্ষমা চেয়েছি, কিন্তু বিনিময়ে তুই আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিস। তোর জন্য একটা বছর অনেক কষ্ট পেয়েছি, কিন্তু তারপরেও তুই আমার একটা কথাও শুনিস নাই। তুই যদি একটা বার আমার কথাগুলো শুনতি তাহলে আর এত কিছু হতো না। মনে করছি একটা বছর পর তোকে পেয়েছি, এবার আর হারিয়ে যেতে দিব না, কিন্তু না, তুই সেই আগেরটাই নিয়ে পড়ে আছিস। আমার একটাই ভুল ছিল, তোকে ফোন দিয়ে বলি নাই কেন, কারণ আকাশ আমাকে জোর করে বাহিরে নিয়ে এসেছে, তাই তোকে ফোন দিয়ে বলতে পারি নাই। তুমি বিশ্বাস করো, ওই দিন একটা মেয়ে আমাকে ফোন দিয়ে বলল, তখন নিজেকে ঠিক রাখতে পারিনি। তুমি জানো, তোমার পাশে অন্য ছেলেকে দেখলে আমি সহ্য করতে পারি না। প্রথম কথা হলো তোমাকে কোন মেয়ে ফোন দিচ্ছে, দ্বিতীয় কথা হলো তুমি আমাকে আকাশের সাথে দেখার পর জিজ্ঞেস করার দরকার ছিল, কিন্তু তুমি তা করো নাই। আর আমাকেও কথা বলার সুযোগ পর্যন্ত দেও নাই। যদি আমার কথাগুলো শুনতে তাহলে এত কিছু হতো না। আমি মেয়েটাকে চিনি না, আর আমার ভুল হয়ে গেছে। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি এমন ভুল আর জীবনেও করব না। সেটা তুমি দেরি করে ফেলেছো। এই যে রনিকে দেখছো, আমি এখন তাকে ভালোবাসি। আশা করি তুমি আর আমার কাছে আসবে না। আমি এটা বিশ্বাস করি না। তুমি আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারো না, তুমি শুধু আমার। বলেই মারিয়াকে জড়িয়ে ধরলাম। তোকে বলছি না আমি তোকে ভালোবাসি না, তুই আমার কাছে আর আসবি না। তোর এই চেহারা আমি আর দেখতে চাই না। তুই এক্ষুনি আমার অফিস থেকে বেরিয়ে যা। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবে মনে রেখো, আজ তুমি যেটা করলে সেটার জন্য তোমাকে পস্তাতে হবে। আমি আর কখনো তোমার সামনে আসবো না। ভেবেছি তোমার কাছে ক্ষমা চাইলে আমাকে আপন করে নেবে, কিন্তু তার বিনিময়ে তুমি আমাকে থাপ্পড় দিলে। আমি তো কখনো তোমার গায়ে হাত তুলি নাই। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসতে তাহলে কখনো হাত তুলতে পারতে না। ভালো থেকো, আর কখনো তোমার সামনে আসবো না। রনিকে বিয়ে করে সুখে থেকো। বাই। আর 1 মিনিটও না দাঁড়িয়ে চোখের পানি মুছে মারিয়ার অফিস থেকে বেরিয়ে আসলাম। ভেবেছি কিছুদিন তার কাছে ক্ষমা চাইব, কিন্তু মারিয়া আমার সাথে এমনটা করবে কখনো ভাবতে পারিনি। বাইরে এসে একটা রিক্সা নিয়ে আপুর বাসায়, মানে দুলাভাইয়ের বাসায় চলে গেলাম। বাসা থেকে বেরিয়ে আসতেই গাড়ি নিয়ে বের হয়নি। কিছুক্ষণ পর বাসায় পৌঁছে গেলাম। ভাড়া মিটিয়ে বাসার ভেতর ঢুকে কলিং বেল চাপ দিলাম। আপু এসে দরজা খুলে দিল। কি রে, এতক্ষণ কোথায় ছিলি? আর তোর চেহারা এমন দেখাচ্ছে কেন? আমি আপুকে জড়িয়ে ধরে কান্না করে সবকিছু বললাম। আপু, আমি মারিয়াকে অনেক ভালোবাসি, কিন্তু একটা ভুলের জন্য সে আমাকে ছেড়ে অন্য ছেলেকে ভালোবাসলো। তার থাপ্পড়ের আঘাতে কষ্ট পাই না আপু। যখন বলল সে অন্য কাউকে ভালোবাসে তখন অনেক কষ্ট হয়েছে। ভাই আমার, কান্না করিস না। আর তার ভিতরে যদি ভালোবাসা থাকতো তাহলে তোকে ছেড়ে অন্য ছেলেকে ভালোবাসতে পারতো না। আপু, এখন তুই বল, আমি এখন কি করব? মারিয়াকে অন্য ছেলের সাথে আমি সহ্য করতে পারি না, অনেক ভালোবাসি তাকে। কান্না করিস না, কিছুদিন গেলে সব ঠিক হয়ে যাবে। ও যদি তোকে ছেড়ে অন্য ছেলেকে ভালোবাসতে পারে তাহলে তুই কেন পারবি না? তুই নতুন জীবন শুরু কর। আপু, আমার ভালো লাগছে না, আমি রুমে গেলাম বলে নিজের রুমে চলে আসলাম। তারপর বিছানায় শুয়ে কান্না করতে লাগলাম। কি করে পারলো মারিয়া আমাকে ছেড়ে অন্য ছেলেকে ভালোবাসতে? আমার না হয় একটা ভুল ছিল, তার কারণে তুমি অন্য ছেলেকে ভালোবাসবে? দেখতে দেখতে
আজ 2 দিন চলে গেল। এর ফাঁকে আপু এসে আমাকে অনেকভাবে বুঝিয়েছে এবং দুলা ভাইও বুঝিয়েছে। আমি এখন ডিসিশন নিলাম, আমি আর এখানে থাকবো না। নোয়াখালী গিয়ে রাইসা আর আম্মুকে নিয়ে নিজের বাসায় চলে যাব। তাই সকালে রেডি হয়ে নিচে চলে আসলাম। সবাই নাস্তার টেবিলে আমার জন্য অপেক্ষা করছে। আমি একটা চেয়ার টেনে বসলাম। আপু, দুলা ভাই, আমি নোয়াখালী চলে যাব। ওখান থেকে রাইসা আর আম্মুকে নিয়ে নিজের বাসায় চলে যাব। আরও কিছুদিন থেকে তারপর যাও। আমার অফিসে একটা জরুরি কাজ আছে, সেটা শেষ করে আমি আর তোমার আপু একসাথে তোমাদের বাসায় যাব। রাসেল, তোর দুলাভাই ঠিক বলেছে, আরও কিছুদিন থেকে যা। ঠিক আছে, কিন্তু এখানে থাকবো না। আমি নোয়াখালী চলে যাচ্ছি। আপনার কাজ শেষ হলে নোয়াখালী চলে আসবেন, ওখান থেকেই একসাথে যাব। আরও কিছুদিন থেকে গেলে হয় না? না আপু, আর রাইসা আর আম্মুকে বাসায় রেখে এসেছি। বাসায় কেউ নেই, তুই আমাকে বাধা দিস না প্লিজ। ঠিক আছে, তুই যখন চলে যাবি তাহলে তো আর ধরে রাখতে পারবো না। ঠিক মতো যাস। নাস্তা শেষ করে বাসার সবার থেকে বিদায় নিয়ে গাড়ি নিয়ে নোয়াখালীর উদ্দেশ্যে বেরিয়ে এলাম। হঠাৎ রাস্তার পাশে তাকিয়ে দেখি মারিয়া, রনি আর একটা মেয়ে দাঁড়িয়ে কথা বলছে। মেয়েটা রনির হাত ধরে হেসে হেসে কথা বলছে, কিন্তু এতে মারিয়া কিছু বলছে না। আমি আর তার দিকে না তাকিয়ে গাড়ি নিয়ে সোজা নোয়াখালী চলে আসলাম। বাসায় এসে কলিং বেল চাপ দেওয়ার পর রাইসা এসে দরজা খুলে দিল। তার সাথে কিছুক্ষণ কথা বলে আম্মুর কাছে চলে গেলাম। আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলে নিজের রুমে চলে আসলাম। আজ 2 দিন পর রাইসাকে নিয়ে ঘুরতে এসেছি। এই কয়েকদিন রাইসা বাইরে কোথাও ঘুরতে যেতে পারে নাই, সারাদিন বাসায় ছিল। হঠাৎ রাইসা একজনকে দেখে বলল গাড়ি থামাতে। রাইসার কথা মতো গাড়ি থামালাম। রাইসা গাড়ি থেকে নেমে দৌড়ে গিয়ে একজনকে জড়িয়ে ধরলো। আমি তো পুরো অবাক। আমি গাড়ি থেকে নেমে ওদের সামনে গেলাম। তখন রাইসা বলল, ভাইয়া, উনি আমার বাবা। আজ কয়েক বছর পর বাবাকে পেয়েছি। তাহলে আপনি রাইসার বাবা? আপনি কেমন করে পারলেন মা মেয়েকে রেখে আরেকটা বিয়ে করতে? আপনি জানেন আপনার স্ত্রী মরতে বসেছিল। আমি যদি তাদের পাশে না দাঁড়াতাম তাহলে আপনার মেয়ে এতিম হয়ে যেত। কেন করলেন এমন কাজ? আমি বুঝতে পারছি তাদের এভাবে ছেড়ে আসা আমার উচিত হয়নি, কিন্তু কি করব বলো? কোনো কাজ নেই, ঘরে খাবার নেই, তাদের ঠিকমতো খাওয়াতে পারি না। একজন পুরুষ হয়ে যদি ওনাদের না খাওয়াতে পারি তাহলে আমি পুরুষ নামের কলঙ্ক। আর আমি কোনো বিয়েই করি নাই। আমি ওদের কাছে বলছি বিয়ে করেছি, কারণ তা না হলে ওরা আর আমাকে খুঁজবে না। আপনি কি করে ভাবলেন? আপনার মেয়ের কথা একবারও চিন্তা করেছেন? যে মেয়ে ওই সময় পড়ালেখা করার কথা, সে মেয়ে রাস্তায় মানুষের কাছে ভিক্ষা করে, তার মায়ের ওষুধের টাকা তুলেছে। আমার ভুল হয়ে গেছে বাবা। আমি এখন একটা অফিসে কাজ পেয়েছি, তাই ওদের খুঁজে এই শহরে এসেছি। আমি ওদের ফিরিয়ে নিতে চাই, আর তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। তুমি ওদের জন্য যা করেছো আমি সারা জীবন ঋণী হয়ে থাকবো। ভাইয়া, আব্বু যখন ভুল বুঝতে পেরেছে তাহলে আব্বুকে ক্ষমা করে দাও। আমি বাবাকে ছাড়া থাকতে পারবো। দেখুন কি বলছে। আপনার মেয়ে যে জায়গায় আপনাকে ঘৃণা করার কথা, সেখানে আপনাকে ক্ষমা করে দিতে বলছে। আমি আর এমন ভুল আর কোনোদিন করব না। বাঁচতে হলে একসাথে বাঁচবো, আর মরতে হলে একসাথে মরবো। আমি ওদের ছেড়ে আর কোথাও যাব না। আমি আমার মেয়েকে মানুষের মতো মানুষ করব। ঠিক আছে, এখন আপনি আমার সাথে আমার বাসায় চলেন। রাইসার আম্মু আমার বাসায় আছে। তারপর রাইসা আর রাইসার আব্বুকে নিয়ে বাসায় চলে আসলাম। কলিং বেল চাপ দেওয়ার পর আম্মু এসে দরজা খুলে দিল। আমাদের সাথে স্বামীকে দেখে জড়িয়ে ধরে কান্না করে দিল। রাইসার আব্বু আম্মুর কাছে ক্ষমা চেয়েছে। আম্মু ক্ষমা করে দিছে। কিছুক্ষণ কথা বলার পর তারা রুমে চলে গেল। আমি আমার রুমে চলে আসলাম। বিকালে আম্মু আর রাইসাকে নিয়ে চলে যাবে। আম্মু আর রাইসা আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমিও কান্না করে দিলাম, কারণ একটা বছর আমার সাথে ছিল। বাবা, আমি চলে যাচ্ছি, তুই কিন্তু আমাদের বাসায় আসবি। তোকে ছাড়া থাকতে আমার অনেক কষ্ট হয়। ভাইয়া, তুমি কিন্তু আমাকে বাসায় দেখতে আসবে। তোমাকে ছাড়া থাকতে পারবো না। ঠিক আছে বোন, আমি কয়দিন পর পর তোকে দেখে আসবো। তুই কিন্তু ঠিকভাবে পড়ালেখা করবি। তোকে অনেক বড় হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। আর আম্মু, নিজের শরীরের যত্ন নিও, ঠিক মতো খাওয়া দাওয়া করো। আমাকে নিয়ে চিন্তা করো না, আমি প্রতিদিন তোমাদের সাথে ফোনে কথা বলবো। আরও কিছু কথা বলে তাদের গাড়িতে করে বাস কাউন্টারে নামিয়ে দিয়ে আসলাম, কারণ রাইসার আব্বু সিলেটে একটা অফিসে কাজ পেয়েছে। তাদের বিদায় দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর বাসাটা কেমন খালি খালি লাগছে। লাগবে নাই বা কেন? এতদিন রাইসা আম্মুকে নিয়েছিলাম, চোখ দিয়ে পানি পড়তে লাগলো। তারা যাওয়ার সময় 5 লাখ টাকা সাথে দিয়েছি। এসব টাকা আমার জমানো।
আজ 2 দিন পর দুলাভাই, আপু, আমি একসাথে নিজের বাড়িতে যাচ্ছি। রাইসা আর আম্মুর সাথে প্রতিদিন কথা হয়। তারা এখন অনেক ভালো আছে। রাইসাকে এখানে একটা স্কুলে ভর্তি করে দিছি। দীর্ঘ 5 ঘন্টা পর নিজের শহরে এসে পৌঁছে গেলাম। নিজের শহরের নাম বলবো না, যদি সবাই চলে আসেন। আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে নিজের শহরটা। বাসার সামনে এসে দেখি আগে দারোয়ান চাচা আছে। বাসার ভেতরে ঢুকে গাড়ি থেকে নামলাম। দারোয়ান চাচা আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। উনি অনেক ভালো মানুষ। আমি বাড়ি থেকে বেরিয়ে আসার সময় অনেকবার আটকাতে চেয়েছি। ওনার সাথে কিছুক্ষণ কথা বলে দরজার সামনে এসে কলিং বেল চাপ দিল আপু। কিছুক্ষণ পর একজন এসে দরজা খুলে দিল। যে দরজা খুলে দিল সে আর কেউ নয়, আমার আম্মু। আম্মু আমাকে দেখে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমিও আম্মুকে দেখে কান্না করে দিলাম। আগের থেকে আম্মুর চেহারা অনেকটা শুকিয়ে গেছে। রাসেল, তুই এতদিন কোথায় ছিলি? তোর বাবা না হয় রাগ করে বাসা থেকে বেরিয়ে যেতে বলেছে, তাই বলে তুই বাসা থেকে বেরিয়ে যাবি? তোর এই মায়ের কথা একবারও মনে পড়ে নাই? আম্মু, তোমার কথা প্রতিদিন মনে পড়েছে, কিন্তু বাবা তো আমাকে বাসা থেকে বের করে দিছে। তাহলে আমি কি করে ফিরে আসি? তোর বাবা এখন ভুল বুঝতে পেরেছে। আগের থেকে কেমন যেন হয়ে গেছে। মাঝে মাঝে তোর ছবি বুকে নিয়ে কান্না করে। তুই ফিরে এসেছিস, যদি তোর বাবা শুনে তাহলে পাগলের মতো ছুটে আসবে অফিস থেকে। ঠিক আছে আম্মু, আমি আর তোমাদের ছেড়ে যাব না। এখন বলো, আব্বু কখন আসবে? আমি এখনই ফোন দিয়ে বলছি, তোর কথা শুনলে এখনই চলে আসবে। ছেলেকে পেয়ে মেয়ে আর মেয়ে জামাইয়ের কথা ভুলে গেছে। তোদের কি ভুলতে পারি? তা তোরা হঠাৎ বাসা আসলি, আমাদের তো বলে আসলি না। তোমাদের সারপ্রাইজ দেব বলে বলি নাই। আর রাসেলকে আমি কিছুদিন আগে পেয়েছি, কিন্তু রাসেল বাসায় বলতে মানা করেছে তোমাদের সারপ্রাইজ দিবে বলে। মানে তুই রাসেলকে কিভাবে পেলি? তাহলে শোনো। তারপর আমি সব খুলে বললাম, আর এটাও বললাম রাসেল এতদিন আমাদের অফিসে কাজ করত। কি? আমাদের এত কাছে থাকার পরেও তাকে দেখতে পাইনি? তা জামাই বাবাজি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আম্মু। আর তুমি কেমন আছো? সবাই ভালো আছে। এবার সবাই ভিতরে আসো। সবাই ভেতরে গেলাম। বাসাটা আগের মতোই আছে। আম্মু আমাকে নিজের রুমে যেতে বলল। আমার রুমে এসে দেখি রুমটা আগের মতোই আছে। তারপর ওয়াশরুমে ঢুকে গোসল করে নিলাম। গোসল শেষ করে ওয়াশরুম থেকে বেরিয়ে সামনে দেখি আব্বু দাঁড়িয়ে আছে। সাথে সাথে আমাকে জড়িয়ে ধরলো। রাসেল বাবা, তুই আমাকে ক্ষমা করে দে। টাকার নেশার কারণে তোর গায়ে হাত তুলেছি, তোকে ঘর থেকে বের করে দিছি। বিশ্বাস কর, তোকে বের করে দেওয়ার পর আমি একটু ভালোভাবে থাকতে পারি নাই। আমি বুঝতে পেরেছি টাকা হলে সব কিছু হয় না। তুই আমাকে মাফ করে দে। আব্বু, এটা তুমি কি করছো? বাবা হয়ে ছেলের কাছে ক্ষমা চাইতে হয় না। তোমার উপর অভিমান ছিল, তাই এতদিন দূরে ছিলাম। এখন কোনো অভিমান নেই। আরও কিছুক্ষণ কথা বলে বাবার সাথে রুমে আসলাম। সবাই একসাথে খাবার খেতে বসলাম। আম্মু আমাকে নিজের হাতে খাইয়ে দিল। তারপর রুমে এসে রাফির থেকে ফোন নিলাম। কেমন আছিস রাফি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস? আমিও ভালো আছি। এখন বল, তোর আব্বু আম্মু কেমন আছে? আর এখন তুই কোথায় আছিস? আব্বু আম্মু অনেক ভালো আছে। আর আমি এখন বাসায় আছি। অফিসে তেমন কাজ ছিল না, তাই লাঞ্চ টাইমে ছুটি হয়ে গেছে। কেন বলতো? কারণ আমি বাড়িতে এসেছি, তাই বললাম। আচ্ছা, এখন ঘুমাবো। বিকালে তোর সাথে দেখা করব। তুই আমাদের কলেজের সামনে চলে আসিস। কি সত্যি? ঠিক আছে, তুই বাসা থেকে বেরিয়ে আসলে ফোন দিস। ঠিক আছে বলে ঘুমিয়ে গেলাম। আপনারা হয়তো ভাবছেন মারিয়ার কথা ভুলে গেছি। আসলে তাকে এখনো ভুলতে পারি নাই। ভোলার চেষ্টা করেছি, কিন্তু ভুলতে পারছি না। জীবনে পারবো কিনা বলতে পারি না, তবে তাকে ভুলে যাওয়ার চেষ্টা করতে হবে। ওর মতো মেয়েকে কখনো ভালোবাসা যায় না। বিকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসলাম। নিচে এসে দেখি আব্বু আম্মু আপু দুলাভাই সবাই সোফায় বসে কফি খাচ্ছে আর গল্প করছে। তাদের দেখে বোঝা যাচ্ছে অনেক খুশি। খুশি হওয়ার কারণটা আমি। 3 বছর পর ছেলে ফিরে এসেছে। আমি সোজা গিয়ে আম্মুর পাশে বসলাম। কি রে বাবা, তোর ঘুম ভেঙেছে? তুই জার্নি করে আসছিস, তাই তোকে ডাকি নাই। না আম্মু, ভেঙেছে। আমি এখন একটু বাইরে যাব। এখন কোথায় যাবে? আর গাড়ি নিয়ে যাবি নাকি তোর বাইক নিয়ে যাবি? আব্বু, গাড়ি নেব না, বাইক নিয়ে যাব। আর আমি রাফির সাথে দেখা করতে যাচ্ছি। ঠিক আছে যা, আর সাবধানে যাস। ওকে আম্মু। আব্বু আম্মুর কপালে চুমু দিয়ে বললাম। বাসা থেকে বেরিয়ে বাইক নিয়ে কলেজের সামনে যেতে লাগলাম। বাইকটা পরিষ্কার ছিল, মনে হয় দারোয়ান চাচা পরিষ্কার করে রাখে। কিছুক্ষণ পর কলেজের সামনে চলে আসলাম।
আসার সময় রাফিকে ফোন দিয়ে এসেছি। কিছুক্ষণ পর দেখি রাফি বাইক নিয়ে আমার সামনে আসলো। বাইকটা আগেরটাই, অনেক পুরনো হয়ে গেছে। রাফি বাইক থেকে আমাকে জড়িয়ে ধরলো। কেমন আছিস? আর হঠাৎ করে আসলি, আমাকে তো একটাবার বললিও না। তোকে না, বাসার কাউকেই বলি নাই, সবাইকে সারপ্রাইজ দেবো বলে নেই। তা তোর অবস্থা বল, অফিসের কাজ কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো। তারপর আরো কিছুক্ষণ কথা বলে দুজনে বাইক শোরুমে চলে আসলাম। রাফি আমাকে জিজ্ঞেস করেছে এখানে কেন এসেছি, আমি তাকে কিছু বলি নাই। তারপর শোরুমে ঢুকে একটা বাইক কিনলাম। বাইকের নাম বলতে পারবো না, কারণ জীবনে কখনো বাইক চালাই নাই, তাই নামও জানি না। বাইক কিনে বাইরে আসার পর রাফিকে বললাম, এই নে বাইকের চাবি, এটা তোর জন্য কিনেছি। আমি বাইক দিয়ে কি করব? আমার তো বাইক আছে। সেটা তো জানি, দেখছি অনেক পুরনো হয়ে গেছে, এখন থেকে নতুন বাইক চালাবি। তুই সারা জীবন আমাকে দিয়ে যাবে, তোকে কখনো আমি কিছুই দিতে পারিনি। দূর পাগলা, বন্ধু বন্ধুকে দিছে, এখানে কান্না করার কি আছে? আমি যতদিন বেঁচে আছি ততদিন তোর পাশে আছি। আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। কলিং বেল চাপ দেওয়ার পর যে দরজা খুলে দিল, আমি তো তাকে দেখে পুরো অবাক হয়ে গেলাম। আপনারা কি ভাবছেন মারিয়া? আরে না, আমার শত্রু জীবন, মানে আমার বন্ধু। কিন্তু ও হঠাৎ আমাদের বাসায় কেন? কিরে, কেমন আছিস? এখন আমার উপর রাগ করে আছিস? আমি আগের মতো নাই রে, আমি অনেক ভালো হয়ে গিয়েছি। প্লিজ তুই আমাকে ক্ষমা করে দে। তোর আব্বা ফোন দিয়ে বলেছে তুই ফিরে এসেছিস, তাই তোকে আমি দেখতে আসলাম। আমি তাকে ক্ষমা করে দিছি। আগে অভিমান ছিল, এখন নেই। আর তোর কারণে আব্বু আম্মু সত্যটা জানতে পেরেছে, তাই তোকে মাফ করে দিছি। তুই এতদিন কোথায় ছিলি? তোর কোনো খোঁজ খবর ছিল না? তাহলে শোন, তারপর সব কিছু খুলে বললাম। ওহ, তা এখন কি করবে? আগে কিছুদিন তোদের সময় দেব, তারপর আব্বুকে রেস্ট দিয়ে আমি অফিস দেখাশোনা করব। তাহলে তো ভালোই। আর তুই জানিস আমি তোদের অফিসে চাকরি করি। তাহলে তো ভালোই হবে। আরও কিছুক্ষণ কথা বলে ভেতরে গেলাম। রাতে জীবন সবার সাথে খাবার খেয়ে বাসায় চলে গেল। আমি রুমে এসে মোবাইল টিপতে টিপতে ঘুমিয়ে গেলাম। এভাবেই দেখতে দেখতে 2 মাস চলে গেল। এখন আমি নিজেদের অফিস দেখাশোনা করি। মারিয়ার কথা এখন আর মনে পড়ে না। হয়তো এতদিনে আকাশকে বিয়ে করে সংসার করছে। সারাদিন অফিসে কাজের মধ্যে বিজি থাকি, তাই আর মারিয়ার কথা মনে পড়ে না। আর প্রতিদিন রাইসা আর আম্মুর সাথে ফোনে কথা বলে। আমাদের সবাই যেতে বলছে, কিন্তু কাজের চাপের কারণে যাওয়া হয় না। দুলাভাই আর আপু কিছুদিন থেকে ঢাকায় চলে গেছে। রাতে সবাই মিলে খাবার খেতে বসলাম। হঠাৎ আব্বু বলল, এভাবে আর কতদিন? এবার তো একটা বিয়ে কর। আমার এক বন্ধুর মেয়ে আছে, দেখতে অনেক সুন্দর, তোর সাথে ভালো মানাবে। তোর আব্বু ঠিক কথা বলেছে, তুই একটা বিয়ে কর। আমাদের কি দাদা দাদি হওয়ার শখ নেই? তুই বাবা মানা করিস না। আমি চিন্তা করলাম, আব্বু আম্মু ঠিক কথাই বলছে। মারিয়া যদি আমাকে ছাড়া সুখী হতে পারে, তাহলে আমি কেন পারবো না? আর আব্বু আম্মুরও বয়স হয়েছে। ঠিক আছে, তোমরা কথা বলে বিয়ের দিন তারিখ ঠিক করো। তাহলে তুই একবার মেয়েটাকে দেখে আয়, তোর পছন্দ হলে সবকিছু ঠিক করব। আমার পছন্দের দরকার নেই আব্বু, তোমাদের পছন্দ হলেই চলবে। তুমি কথা বলে দিন তারিখ ঠিক করো। ঠিক আছে, আমি তাহলে বন্ধুর সাথে কথা বলি। তারও ইচ্ছে তার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেবে। আমি আর কোনো কথা না বলে খাবার খেয়ে রুমে চলে আসলাম। মোবাইল টিপতে টিপতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে গাড়ি নিয়ে অফিসে চলে গেলাম। অফিসের ভেতরে ঢোকার সাথে সাথে সবাই দাঁড়িয়ে সালাম দিল। আমি তাদের বসতে বলে নিজের কেবিনে চলে গেলাম। নিজের কেবিনে এসে জীবনকে ফোন দিলাম। কিছুক্ষণ পর জীবন আমার কেবিনে আসলো। বল, কেন ডেকেছিস? চেয়ারে বসে বললাম। তোর কি হাতে কাজ বেশি আছে? তাহলে চল একটু বাইরে থেকে ঘুরে আসি, আজকে অফিস ভালো লাগছে না। ঠিক আছে, তুই বস, আমি সবাইকে বলে আসছি। জীবন কেবিন থেকে বেরিয়ে গেল। আপনাদের তো বলতেই ভুলে গেছি, জীবন আমাদের অফিসে ম্যানেজারের দায়িত্ব পালন করে। ও এখন নিজের মতো করে কাজ করে। আব্বু অফিসে না আসলে জীবন সুন্দরভাবে চালিয়ে নিত। তো যাই হোক, কিছুক্ষণ পর জীবন আসলো কেবিনে। তারপর ওকে নিয়ে অফিস বেরিয়ে আসলাম। কিছুক্ষণ বাইরে ঘোরাঘুরি করে অফিসে চলে আসলাম। এখন মনটা ভালো হয়ে গেছে, কাজে মন দিলাম। বিকালে অফিস শেষ করে বাসায় চলে আসলাম। কলিং বেল চাপ দেওয়ার পর আম্মু এসে দরজা খুলে দিল। আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলে রুমে চলে আসলাম। রাতে খাবার টেবিলে আব্বু বলল, রহমানের সাথে কথা হয়েছে, আগামী শুক্রবার তোর বিয়ে। আর বিয়েটা হবে মেয়ের নানার বাড়িতে, কারণ তারা তো ঢাকায় থাকে। তোমরা যা ভালো মনে করো। খাবার খেয়ে নিজের রুমে চলে আসলাম। রুমে এসে বিছানায় শুয়ে ভাবতে লাগলাম, মেয়েটা কেমন হবে? দেখতে কি সুন্দর নাকি কালো? ব্যবহার কেমন?
আব্বু তো বললো অনেক ভালো। দূর, কালো হলে সমস্যা নেই, আমার আব্বু আম্মুর খেয়াল রাখলেই চলবে, একমাত্র তাদের জন্য বিয়েটা করছি। দেখতে দেখতে সেই দিনটা চলে আসলো। মানে আজকে আমার বিয়ে হয়েছে, কিছুক্ষণ আগে বউ নিয়ে বাসায় এসেছে, অনেক ধুমধাম করে বিয়েটা হয়েছে। আর বিয়েতে সবাই এসেছে, দুলাভাই, আপু, রাইসার আব্বু আম্মু আর রাইসাও এসেছে। রাফি আর জীবন আমার বিয়ের সব কাজ করেছে। আমি ছাদের ওপর দাঁড়িয়ে আছি, হঠাৎ রাফি আর জীবন আসলো। কি রে, তুই এইখানে? আর তোকে পুরো বাসায় খুঁজে হয়রান। বল, কেন খুঁজছিলি? এখন রাত কয়টা বাজে তোর খেয়াল আছে? ভাবি একা রুমে বসে আছে। আর একটু পরে যাই, আমার না কেমন জানি লাগছে। ধুর হারামি, নতুন বিয়ে করেছিস তো তাই এমন লাগছে। বইয়ের আদর পেলে সব ঠিক হয়ে যাবে। তোর কিন্তু ভাবি হয়, কথাবার্তা সাবধানে বলিস। তোর বউ মানে আমাদের ভাবি, তাই আমরা ভাবি বলতেই পারি। এখন বেশি কথা না বলে রুমে চল, তোকে রুমে দিয়ে আসি। তারপর আর কি, দুই হারামি আমাকে জোর করে নিচে এনে রুমে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে দিল, আমিও ভেতর থেকে লাগিয়ে দিলাম। আমি রুমে ঢুকে দেখি দুই হারামি অনেক সুন্দর করে বাসর ঘর সাজিয়েছে। বিছানার মাঝখানে বউ ঘুমটা দিয়ে বসে আছে। কিন্তু অবাক করার বিষয় হলো, শুনছে বাসর ঘরে বউয়ের জামাইয়ের পা ধরে সালাম করে, কিন্তু এই মেয়ে তো কিছুই করছে না, হয়তো ঢাকায় থাকে তো, তাই এসব মনে হয় জানে না, কিন্তু শাশুড়ি আম্মা শিখিয়ে দেয় নাই। আমি আস্তে আস্তে বিছানার সামনে গেলাম। যাওয়ার পর হঠাৎ ওই মেয়েটা যেন বলল, আমি তো মোটেও প্রস্তুত ছিলাম না। আপনি আমার ধারের কাছেও আসবেন না, আমি আপনাকে স্বামী মানতে পারবো না। আমি একটা ছেলেকে ভালোবাসি। তাহলে আমাকে বিয়ে করলেন কেন? আমি এই বিয়ে করতে চাইনি, কিন্তু বাবা আমাকে বলেছে এই বিয়েটা না করলে তার মরা মুখ দেখতে হবে, তাই বিয়েটা করতে রাজি হয়েছি। তাই বলে আপনি আমার জীবনটা এভাবে নষ্ট করে দেবেন? আরে ভালো তো আমিও একজনকে বাসতাম, কিন্তু আমার একটা ভুলের কারণে সে মেয়েটা অন্য ছেলেকে ভালোবাসলো। আমি এত কিছু শুনতে চাই না, আমি আপনাকে কিছুদিন পর ডিভোর্স দিয়ে দেব। আপনি আমার ধারের কাছেও আসার চেষ্টা করবেন না। ঠিক আছে, শুধু একটা কথা বলবো, যতদিন আপনি এই বাড়িতে থাকবেন ততদিন আব্বু আম্মুর সাথে ভালো ব্যবহার করবেন। আমি নিজেই আপনাকে আপনার ভালোবাসার মানুষের কাছে দিয়ে আসবো। এখন আপনি ঘুমিয়ে যান। আপনি ঘুমাবেন কোথায়? আমাকে নিয়ে আপনার টেনশন করতে হবে না, আমি এই সোফায় ঘুমাবো, আপনি একটা বালিশ আর কম্বল দেন। মেয়েটা আমাকে একটা বালিশ আর কম্বল দেব। আমি বালিশ আর কম্বল নিয়ে সোফায় রেখে বেলকনিতে চলে আসলাম। আমার সাথে এটা কি হয়ে গেল? ভেবেছি বিয়ে করে নতুন জীবন শুরু করব, অতীত সব ভুলে যাব। আগে মারিয়া আমাকে কষ্ট দিয়েছে, তাকে বলতে অনেক কষ্ট হয়েছে, কিন্তু হঠাৎ যদি নতুন বলে সে অন্য কাউকে ভালোবাসে, তখন নিজের কাছে কেমন লাগে। ও আপনাদের তো বলতেই ভুলে গেছি, আমি এখন পর্যন্ত মেয়েটার চেহারাই দেখিনি, কারণ মেয়েটা ঘুমটা অবস্থায় আমার সাথে কথা বলেছে। কিছুক্ষণ বেলকনিতে থেকে রুমে এসে সোফায় শুয়ে পড়লাম। ঘুম কি আর আসে, এসব কিছু ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেলাম। সকালে হঠাৎ কে যেন দরজা ধাক্কাতে লাগলো, সাথে সাথে আমার ঘুম ভেঙে গেছে। সোজা থেকে উঠে দরজা খুলে বললাম। দরজা খুলে দেখি রাইসা। ভাইয়া, তোমরা এখনো ঘুম দাও? আম্মু বলেছে তোমাকে আর ভাবিকে নিচে যেতে। ঠিক আছে আপু, তুই যা, ভাইয়া তোর ভাবিকে নিয়ে আসছি। তাড়াতাড়ি আসবে কিন্তু। রাইসা চলে গেল। আমি বিছানার সামনে এসে মেয়েটাকে ডাকতে লাগলাম। মেয়েটার চেহারা এখনো দেখা যাচ্ছে না, মেয়েটা এখনো বিয়ের শাড়ি পরেই আছে। এই যে শুনছেন, ওঠেন, আম্মু ফ্রেশ হয়ে নিচে খেতে বলছে। আব্বু যাও তো, আমাকে আরেকটু ঘুমাতে দাও। হায় হায়, এই মেয়ের স্বামীকে কি বলছে? মনে হয় তার বাবা প্রতিদিন সকালে ঘুম ভাঙিয়ে দেয়, তাই তার বাবা মনে করছে। এই, আপনার বাবা এখানে কোথা থেকে আসবে? আমি আপনার বিয়ে করার স্বামী, গতকাল যে বিয়ে করছেন মনে নেই? মেয়েটা আমার কথা শুনে যেই না তার মুখের উপর থেকে কাপড় সরালো, তখন আমি তাকে দেখে মোটেও প্রস্তুত ছিলাম না। সেও আমাকে দেখে পুরো অবাক হয়ে গেল। তার মানে মারিয়াকে বিয়ে করেছি। আপনারা ঠিকই ধরেছেন, মারিয়া। মারিয়াকে আমাকে দেখে বিছানা থেকে নেমে জড়ি ধরে কান্না করলো। ঠাস করে দুটো থাপ্পড় মেরে দিলাম। তারপর আমি বললাম, তোর সাহস কি করে হয় আমাকে জড়ি ধরার? আর তুই এখানে কেন? তার মানে আমি তোকেই বিয়ে করেছি? মারিয়া গালে হাত দিয়ে বলতে লাগলো, আমি তোমার বউ, তাই জড়িয়ে ধরেছি, আর তুমি আমাকে বিয়ে করেছো, তাই তো আমি তোমার রুমে। আমি এই বিয়ে মানি না। যে মেয়ে আমার গায়ে হাত তুলতে পারে, আমার সামনে অন্য ছেলেকে ভালোবাসে বলে, সে মেয়েকে কখনো আমি স্ত্রী হিসেবে মানি না। বিশ্বাস করো রাসেল, আমি তোমার গায়ে হাত তুলতে চাইনি, কারণ তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো। আমার একটা কথা পর্যন্ত শোনো নাই, আমাকে অপমান করে তাড়িয়ে দিচ্ছ, তাই তোমার উপর অনেক রাগ হয়, তাই তোমার গায়ে হাত তুলতে বাধ্য হয়েছি।
কিন্তু আমি তোমার কাছে ক্ষমা চেয়েছি, কিন্তু তুমি তুমি তো আমাকে ক্ষমা করো নাই। আমার সামনেই অন্য ছেলেকে ভালোবাসি বলো। ওটা তোমাকে কষ্ট দেওয়ার জন্য বলেছি। তোমার জন্য 1 বছর কষ্ট পেয়েছি। বাসা থেকে বাবা বিয়ের জন্য অনেক চাপ দেয়, তারপরেও আমি বিয়ে করি নাই, একমাত্র তোমার কারণে। আমার বিশ্বাস ছিল আমি তোমাকে ফিরে পাবো, কিন্তু 1 বছর পর যখন তোমাকে পেলাম, তারপরেও তুমি আমাকে কথা বলার সুযোগ দাওনি। তুমি ভালো করে জানতে তোমার পাশে আমি কোনো ছেলেকে সহ্য করতে পারি না, আর আমাকে ফোন করে বলো নাই কেন? আমি তোমাকে ভুল বুঝে তো তোমার গায়ে হাত তুলি নাই, তাহলে তুমি কেন আমার গায়ে হাত তুললে? আমি জানি তুমি আমার সাথে কোনো ছেলেকে সহ্য করতে পারো না, আর আকাশ আমাকে জোর করে বাহিরে নিয়ে এসেছে, কিন্তু মামা তো ভাই বলে কিছু বলতে পারি নাই, আর তুমি রাগ করবে বলে তাই তোমাকে মিথ্যে বলেছি। আজ নিজের রাগকে কন্ট্রোল করতে পারি নাই, তাই তোমার গায়ে হাত তুলেছি। আমি মনে করেছি তোমাকে কিছুদিন কষ্ট দিয়ে আবার আপন করে নিব, কিন্তু তুমি আর আমার কাছে আসো নাই। তোমার বসের কাছে জানতে পারি তুমি তোমার বাসায় চলে গেছো, আর তোমার বস আমাকে অপমান করে তাড়িয়ে দিচ্ছে। তুমি কি মনে করেছো তোমার গায়ে হাত তোলার পর শুধু তুমিই কষ্ট পেয়েছো? তোমার থেকে আমি বেশি কষ্ট পেয়েছি। সারা রাত তোমার জন্য কান্না করছি। এরপর আব্বু আমাকে না জানিয়ে নানা বাড়ি নিয়ে আসে। আসার পর শুনি আমার নাকি বিয়ে। তখন আমি বিয়ে করব না বলি, কিন্তু আব্বু এমন কথা বলবে আমি ভাবতে পারিনি, তাই বিয়ে করতে রাজি হয়ে গেলাম। তুমি অনেক দেরি করে ফেলছো। এখন আমি তোমাকে ভালোবাসি না, আমি অন্য একজনকে ভালোবাসি। আমি বিশ্বাস করি না তুমি শুধু আমার। তুমি আমাকে ক্ষমা করে দাও, তোমাকে অনেক কষ্ট দিয়েছি। তুমি আমাকে যত পারো শাস্তি দাও, আমি মাথা পেতে নিব। আমি এখন কোনো কথা বলতে চাই না। তুমি আমার ধারের কাছেও আসার চেষ্টা করবে না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আর কোনো কথা না বলে ওয়াশরুমে ঢুকে এলাম। আমি মনে মনে বলতে লাগলাম, তুমি আমাকে যত কষ্ট দিছে তোমাকে ততটা কষ্ট দেব, তারপর তোমাকে আপন করে নেব। আমি তো তোমাকে কষ্ট দেওয়ার জন্যই অন্য মেয়েকে ভালোবাসি বলেছি। এতদিন তোমার জন্য অনেক কষ্ট পেয়েছি, এখন থেকে আমি তোমাকে কষ্ট দেব। ফ্রেশ হয়ে বেরিয়ে দেখি মারিয়া বিছানায় বসে মাথা নিচু করে কাঁদছে। আমাকে বের হতে দেখে চোখের পানি মুছে ওয়াশরুমে চলে গেল। আমি একটা জামা গায়ে দিয়ে নিচে চলে আসলাম। নিচে এসে একটা চেয়ারে টেনে বসলাম। তখন আম্মু বলল, ও ফ্রেশ হয়ে আসতে, তুমি আমাকে নাস্তা দাও। কিছুক্ষণ পর দেখি মারিয়া ওপর থেকে নিচে নেমে আসছে। তাকে দেখে আমি পুরো অবাক হয়ে গেলাম। একটা নীল রঙের শাড়ি পরছে, দেখতে অনেক সুন্দর লাগছে। মারিয়া যখন আমার দিকে তাকালো তখন আমি চোখ সরিয়ে নিলাম। মারিয়ার নিচে এসে আমার পাশে একটা চেয়ার টেনে বসলো। মারিয়ার অন্য পাশে আম্মু বসে আছে। তারপর আম্মু সবাইকে নাস্তা দিল। মারিয়া আমার ডান পাশে বসা আর রাইসা আমার বাম পাশে বসা। হঠাৎ রাইসা বলল, ভাইয়া, তোমার হাতে খাবার খেয়েছি অনেক দিন হয়ে গেছে, আজকে আমাকে খাইয়ে দেবে? আমার বোন যখন বলেছে আমি কি না খাওয়াইয়ে পারি, নে হা কর। হঠাৎ মারিয়া আম্মুকে বলল, আম্মু, তুমি আমাকে খাইয়ে দিবে? আজ কত বছর হয়ে গেছে আম্মুর হাতে খাবার খেয়েছি। পাগল মেয়ে, বলে কি? তুই এখন আমার মেয়ে, তোকে আমি সব সময় খাইয়ে দিব। তারপর আম্মু মারিয়াকে খাইয়ে দিতে লাগলো। আমি রাইসাকে খাইয়ে দিতে লাগলাম, সাথে আমিও খেতে লাগলাম। নাস্তা খেয়ে রুমে চলে আসলাম। তারপর বাইকের চাবি নিয়ে নিচে আসলাম। তখন আম্মু বলল, কি রে, তুই এখন কোথায় যাস? মাত্র নতুন বিয়ে করছিস, বউকে একটু সময় দে। আম্মু, আমার বাইরে একটু কাজ আছে, রাইসা ওর সাথে থাকবে। আর কোনো কথা না বলে বাসা থেকে বেরিয়ে আসলাম। তারপর বাইক বের করে জীবনের বাসায় যেতে লাগলাম। রাফি আর জীবন ওরা গতকাল রাতেই বাসায় চলে এসেছে, আর আপু আর দুলাভাই তারা সকাল সকাল ঢাকায় চলে গেছে। দুলাভাইয়ের অফিসে গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, আপুকে থাকতে বলছে, কিন্তু আপু বলল পরে এসে থাকবে। তার শ্বশুর শাশুড়ি অসুস্থ, তাদের সেবা যত্ন করা লাগবে, তাই দুলাভাইয়ের সাথেই চলে গেছে। জীবনের বাসায় এসে কলিং বেল চাপ দেওয়ার পর আন্টি দরজা খুলে দিল। ও, আপনাদের তো বলতেই ভুলে গেছি, জীবন এবং রাফি তাদের পরিবারের সবাই বিয়ে দিয়েছে। তারা গতকাল বিয়ে বাড়ি থেকে এসেছে বাসায়। আমি আন্টিকে দেখে সালাম দিলাম। আন্টি কেমন আছেন? জীবন কি বাসায় আছে? আমি ভালো আছি, তুমি কেমন আছো? তোমার বাসার সবাই ভালো আছে? আর জীবন আর রুমে আছে? আলহামদুলিল্লাহ আন্টি, সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আচ্ছা, আমি জীবনের রুমে গেলাম। ঠিক আছে, যাও। আমি ভেতরে ঢুকে জীবনের রুমে চলে গেলাম। ভেতরে ঢুকে দেখি জীবন মোবাইল টিপতে আছে। আমাকে দেখেই বলল,
আরে রাসেল তুই আয় বস। নতুন বিয়ে করেছিস তো, তাই আর কি ফোন দিলাম না। বিয়ে না চাই, আগে জানলে এই মেয়েকে কখনো বিয়ে করতাম না। তুই জানিস এই মেয়েকে? আমি চিনবো কেমনে, তুই বল এই মেয়েকে। আরে এ আর কেউ নয়, মারিয়া। তোকে আমি বলেছি না আমি একটা মেয়েকে ভালোবাসতাম, এটাই সেই মেয়ে। ওহ, তাহলে এই সে মারিয়া যার জন্য তুই এত কষ্ট পেয়েছিস। তবে তার কথা শুনে বুঝতে পারলাম মারিয়া আমাকে অনেক ভালোবাসে, কিন্তু তাকে আমি এত সহজে মেনে নেব না। তাকে কিছুদিন কষ্ট দেব, তারপর মেনে নেব। তা এখন কি করতে চাস? তুই আমাকে একটা মেয়ের ব্যবস্থা করে দে, আমি ওই মেয়ের সাথে প্রেমের অভিনয় করব মারিয়ার সামনে। তখন মারিয়া এটা দেখে অনেক কষ্ট পাবে। তা নয় বুঝলাম, কিন্তু তুই বাসায় তোর আব্বু আম্মুর সাথে কিভাবে অভিনয় করবি? ঠিক বলছিস, আব্বু আম্মুকে কিছুদিনের জন্য বাইরে পাঠিয়ে দেব, তাহলে আর কোনো সমস্যা হবে না। তাদের দুলাভাইয়ের বাসায় পাঠিয়ে দেব। তা ঠিক আছে, কিন্তু এখন করিস না, কিছুদিন পরে করিস, কারণ মাত্র নতুন বিয়ে করেছিস। ওকে ঠিক আছে, আমি এখন তাহলে বাসায় যাই। তুই মেয়ে ঠিক করে আমাকে ফোন দিস। আমি জীবনের বাসা থেকে বেরিয়ে আসলাম। আন্টি বলেছে খাবার খেয়ে যেতে। আমি বাইক নিয়ে সোজা বাসায় চলে আসলাম। কলিং বেল চাপ দেওয়ার পর আম্মু এসে দরজা খুলে দিল। তখন আম্মু বলল, কিরে এতক্ষণ কোথায় ছিলি? মাত্র নতুন বিয়ে করেছিস, বোমাকে একটু সময় দিবি, তা না তুই বাইরে ঘুরতে বের হয়েছিস। আম্মু আমি একটু জীবনের বাসায় গেছি, আর নতুন বিয়ে করেছি তো কি হয়েছে, রাইসা তো বাসায় আছে। ও তো ছোট, ও কি সময় দিবে? তুই থাকলে মেয়েটার একটু ভালো লাগতো। ঠিক আছে, আমি রুমে গেলাম। আর কোনো কথা না বলেই রুমে চলে আসলাম। রুমে এসে দেখি রাইসা মারির সাথে গল্প করছে। ও আপনাদের তো বলতেই ভুলে গেছি, রাইসার আব্বু আম্মু ও তারা গতকাল বাসায় চলে গেছে। রাইসা বলল ও এখন যাবে না, পরে আমার সাথে যাবে। আমাকে রুমে রেখে রাইসা বলল, ভাইয়া তুমি এতক্ষণ কোথায় ছিলে? জানো ভাবি না অনেক ভালো, অনেক মিষ্টি করে কথা বলতে পারে। ভাইয়া একটু বাইরে কাজে গেছে, তোর সাথে পরে কথা বলবো। ভাইয়া এখন ফ্রেশ হয়ে একটু রেস্ট করবে। তাহলে ঠিক আছে, আমি আম্মুর রুমে গেলাম। বলেই রাইসার রুম থেকে বেরিয়ে গেল। আমি ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখি মারিয়া মন মরা হয়ে বসে আছে সোফায়। আমি বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। তোমার শরীরটা কি খারাপ? অসময়ে শুয়ে পড়লে যে? আমার শরীর ভালো না খারাপ সেটা কি তোকে বলবো? তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? আমি তোমার স্ত্রী, তোমাকে জিজ্ঞেস করতেই পারি। কিন্তু আমি তো তোকে স্ত্রী হিসেবে মানি না, আমি অন্য মেয়েকে ভালোবাসি। আমি তোকে ডিভোর্স দিয়ে বাসা থেকে বের করে ওই মেয়েকেই বিয়ে করব। প্লিজ তুমি আমাকে ডিভোর্স দিও না, দরকার হয় তোমার বাসায় কাজের মেয়ের মতো থাকবো, তবুও তুমি আমাকে বাসা থেকে বের করে দিও না। তোর সাথে কথা বলতে আমার ভালো লাগছে না, তুই আমার সামনে থেকে যা তো। মারিয়া কান্না করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। আমি মনে মনে বললাম, এখন কেমন লাগছে? আমিও কম কষ্ট পাইনি, তোমার জন্য অনেক কান্না করেছি। তো যাই হোক, রাতে সবাই একসাথেই খাবার খেলাম। রুমে এসে বিছানায় শুয়ে মোবাইল টিপতে লাগলাম। কিছুক্ষণ পর মারিয়া রুমে আসলো। মারিয়া বিছানায় এসে শুয়ে পড়লো একপাশে। তখন আমি বিছানা থেকে নেমে সোফায় চলে এলাম। তখন মারিয়া বলল, কি ব্যাপার, তুমি সোফায় গেলে কেন? বিছানায় এসে শুয়ে পড়ো। তোর সাথে আমি এক বিছানায় কখনো শোবো না। প্লিজ তুমি আমার সাথে এরকম করো না। ঠিক আছে, তুমি বিছানায় শুয়ে পড়ো, আমি সোফায় ঘুমিয়ে পড়ি, তারপরেও তুমি বিছানায় শুয়ে পড়ো। ঠিক আছে, তবে তুইও বিছানায় ঘুমাবি, কিন্তু মাঝখানে কোল বালিশ থাকবে। যদি রাতে উল্টাপাল্টা কিছু করিস তাহলে তোর কপালে শনি আছে। মারিয়া মন খারাপ হয়ে গেছে। আমি আর কোনো কথা না বলে সোফা থেকে বিছানায় গিয়ে একপাশে শুয়ে পড়লাম। হঠাৎ মোবাইলটা বেজে উঠলো, তাকে দেখে জীবন ফোন দিয়েছে। তারপর বিছানা থেকে নেমে ব্যালকনিতে চলে গেলাম। আমি ফোনটা রিসিভ করে বললাম, বল কেন ফোন দিয়েছিস? মেয়ে একটা পেয়েছি, আমার ভালোবাসা, আমার মামাতো বোন সিমি। প্রথমে রাজি হতে চাইছিল না, তারপর সব খুলে বলেছে, তারপর রাজি হয়েছে। ও, কিন্তু তুই যে প্রেম করিস আমাকে তো বললি না, তা কবে থেকে? বেশি দিন হয়নি, মাত্র 6 মাস। কে, 6 মাস হয়ে গেছে আর তুই এখন আমাকে বলছিস? প্লিজ দোস্ত, রাগ করিস না, সিমি বলতে নিষেধ করেছিল কাউকে। আচ্ছা ঠিক আছে, এখন আমি সিমের সাথে কথা বলতে চাই। ঠিক আছে, আমি তোকে নাম্বার মেসেজ করে পাঠিয়ে দিচ্ছি, আর এখন কল দিস না, সকালে কল দিস, তারপর তোর পরিচয় দিস। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন ঘুমা, কালকে কথা হবে। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। ফোন কেটে দিয়ে রুমে চলে আসলাম। মারিয়ার চেহারায় কেমন যেন হয়ে গেছে, অনেক কান্না করছে তো তাই। মনে মনে বললাম, তোমাকে এখন মেনে নেব না পাখি, আগে তোমাকে আরো কিছুদিন কষ্ট দেব, তারপর আপন করে নেব। আমি বিছানায় এসে শুয়ে পড়লাম।
সকালে ঘুম থেকে উঠতেই বুকটা কেমন ভারী ভারী লাগছে। চোখ খুলে দেখি মারিয়া আমাকে জড়িয়ে ধরে আছে। এমনভাবে জড়িয়ে ধরে আছে মনে হয় শান্তির জায়গা খুঁজে পেয়েছে। তার চেহারা দেখে কেমন যেন মায়া লাগছে। তাই কিছু না করেই তার হাত ছাড়িয়ে বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বেরিয়ে দেখি মারিয়া উঠে গেছে। আমাকে বের হতে দেখে বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে গেল। আমি একটা জামা গায়ে দিয়ে নিচে চলে আসলাম। কিছুক্ষণ পর মারিয়া নিচে আসলো। সবার সাথে নাস্তা করে বাসা থেকে বেরিয়ে সিমের নাম্বারে একটা মেসেজ দিলাম, আর এটাও বলে দিলাম আমি জীবনের বন্ধু, আর কোথায় আসতে হবে সেটাও মেসেজ করে দিলাম। সিমে ওকে বলে মেসেজ করলো। আমি বাইক নিয়ে রেস্টুরেন্টে চলে গেলাম। ভিতরে ঢুকে একটা টেবিলে বসে সিমের জন্য অপেক্ষা করতে লাগলাম। প্রায় 10 মিনিট পর একটা মেয়ে আমার সামনে আসলো। মেয়েটাকে দেখে আমি পুরো অবাক হয়ে গেলাম, আর মেয়েটাও আমাকে দেখে অবাক হয়ে গেল। তার মানে সিমি জীবনের মামাতো বোন। আপনারা হয়তো ভাবছেন আমি সিমিকে চিনি কি করে। আসলে সিমি আর আমি ঢাকায় যে অফিসে চাকরি করতাম, সিমিও ওই অফিসেই চাকরি করতো। মারিয়ার সাথে ভুল বোঝাবুঝির পর তাকে আর দেখি নাই। মারিয়াকে ভালোবাসার পর অফিসে তেমন মেয়েদের সাথে কথা বলতাম না। সিমি আমাকে দেখে বলল, আরে রাসেল, তুমি এখানে? তার মানে জীবন তোমার বন্ধু? আমারও একই প্রশ্ন, তুমি এখানে কেন? তুমি অফিস থেকে কোথায় চলে গেছো? আসলে বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, তখন বাসা থেকে ছুটি নিয়ে বাসায় চলে আসি। এরপর আব্বু আমায় ঢাকা আসতে দেয়নি। ও, তা তোমার আব্বু আম্মু কেমন আছে এখন? তাহলে কি করো? এখন তেমন কিছু করি না। আর তোমাকে একটা সত্যি কথা বলি, ওই দিন তোমাকে আমি ফোন দিয়ে বলেছি, কারণ ওই দিন আমি বাড়িতে যাওয়ার সময় মারিয়াকে অন্য ছেলের সাথে দেখি। আমি জানি তুমি মারিয়াকে ভালোবাসো, তোমাদের দুজনকে একসাথে দেখেছি, তাই মারিয়াকে চিনতে কষ্ট হয়নি। ওখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, কারণ ছেলেটা মারিয়ার মামাতো ভাই ছিল। তারপর সিমিকে সবকিছু খুলে বললাম। কি? মারিয়া তোমার গায়ে হাত তুলেছে? ও তো তোমাকে ভালোবাসে, তারপর কেমন করে পারলো তোমার গায়ে হাত তুলতে? যাক, সে কথা। এখন সেই মারিয়া আমার বউ। তবে তার কথা শুনে বুঝতে পারলাম এখনো মারিয়া আমাকে ভালোবাসে, কিন্তু আমি তাকে এত সহজে মেনে নেব না। তাকে অনেক কষ্ট দেব। তাহলে আমাকে এখন কি করতে হবে? এখন আমি তোমাকে যে কোনো সময় ফোন দেব, তখন তুমি আমার সাথে প্রেমের অভিনয় করবে। এতে মারিয়া অনেক কষ্ট পাবে। আচ্ছা ঠিক আছে, তুমি যেভাবে বলবে আমি সেভাবে করব। তবে বেশি কষ্ট দিতে গিয়ে আবার মারিয়াকে হারিয়ে ফেলো না। না, এমনটা কখনো করব না। আগে কিছুদিন কষ্ট দেব, তারপর ভালোবাসা দিয়ে সব কষ্ট দূর করে দেব। আরও কিছুক্ষণ কথা বলার পর সিমি চলে গেল। আমি বসে না থেকে বাসায় চলে আসলাম। এভাবেই দেখতে দেখতে 10 দিন চলে গেল। আমি এখন অফিসে যাওয়া আসা করি। সিমির সাথে মারিয়ার সামনে মোবাইলে কথা বলি। এতে মারিয়া মনমরা হয়ে থাকে, আমাকে কিছু বলে না, শুধু কান্না করে। আজকে সকালে আব্বু আম্মুকে আপুর বাসায় পাঠিয়ে দিচ্ছি। বাসায় আমি আর মারিয়া আছি। ও, আপনাদের তো বলতেই ভুলে গেছি, রাইসাকে তার বাবা এসে নিয়ে গেছে, কারণ তার স্কুল আছে। সকালে আব্বু আম্মুকে বিদায় দিয়ে অফিসে চলে এসেছি। বিকালে অফিস শেষ করে বাইরে এসে সিমিকে ফোন দিয়ে বললাম, আগের সেই রেস্টুরেন্টে আসো। আমি গাড়ি নিয়ে রেস্টুরেন্টে চলে গেলাম। গাড়ি পার্কিং করে রেস্টুরেন্টের ভেতরে গিয়ে একটা টেবিলে বসলাম। কিছুক্ষণ পর সিমি চলে আসলো। কেমন আছো রাসেল? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তা কি জন্য রেস্টুরেন্টে আসতে বললে? আব্বু আম্মু আপুর বাসায় চলে গেছে। তোমাকে নিয়ে আজকে বাসায় যাব। কিছুক্ষণ মারিয়ার সামনে অভিনয় করবো, তারপর আমি তোমাকে বাসায় দিয়ে যাব। ঠিক আছে, চলো। তারপর দুজনে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গাড়ি নিয়ে সোজা বাসায় চলে আসলাম। কলিং বেল চাপ দেওয়ার পর মারিয়া দরজা খুলে দিল। আমার সাথে সিমিকে দেখে অবাক হয়ে গেল। তখন সিমি বলল, বাবু, এই মেয়েটাকে? ও হচ্ছে আমাদের কাজের মেয়ে, কিছুদিন হয়েছে আম্মু রাস্তা থেকে নিয়ে এসেছে। ও ঠিক আছে, এই মেয়ে আমাদের জন্য কফি বানিয়ে নিয়ে এসো, আমরা রুমে যাচ্ছি। মারিয়া মাথা নিচু করে আমাদের সামনে থেকে চলে গেল। আমি আর সিমি ভেতরে ঢুকে নিজের রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর মারিয়া কফি নিয়ে আসলো। সিমি কফি মুখে দিয়ে কাপটা নিচে ফেলে দিল। তখন সিমি বলল, এটা কি কফি না অন্য কিছু? এত ঠান্ডা কেন? কফি তো গরম ছিল। তুই আমার মুখের উপর কথা বলছিস? এখনই রুমটা পরিষ্কার কর। বাবু, তোমার আম্মু কেন যে এসব রাস্তার মেয়েকে বাসায় আনছে? ঠিক বলছো, এদের মতো মেয়েদের বাসা থেকে বের করে দেওয়াই উচিত। শুধু পারছি না আম্মু তাকে নিয়ে এসেছে বলে। মারিয়া কোনো কথা না বলে কাপের টুকরোগুলো কুড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল। আমি জানি মারিয়া অনেক কষ্ট পেয়েছে। তারপর আমি বিছানা থেকে নেমে রুমের দরজা বন্ধ করে দিলাম। বিছানায় এসে গায়ের জামাটা খুলে ফেললাম। সিমিকে বললাম, তোমার ঠোঁটের লিপস্টিক আমার জামায় লাগিয়ে দাও। যদি মারিয়া আমার জামা এটা দেখে তাহলে সে ভাববে আমাদের মাঝে নিশ্চয়ই কিছু একটা হয়েছে। ঠিক আছে, দাও। সিমি তার ঠোঁট দিয়ে জামায় লিপস্টিক লাগিয়ে দিল। জামাটা গায়ে দিয়ে দুজনে রুম থেকে বেরিয়ে আসলাম। রুম থেকে বেরিয়ে এসে দেখি
মারিয়া সোফায় বসে মাথা নিয়ে, চলো বেবি তোমাকে বাসায় দিয়ে আসি, আজকে কিন্তু অনেক মজা পেয়েছি, কালকে কিন্তু আবার আসবে। আমি সিমিকে নিয়ে বাসা থেকে বেরিয়ে আসলাম। তার সিমিকে তাদের বাসায় নামিয়ে দিয়ে নিজের বাসায় চলে আসলাম। কলিং বেল দেওয়ার পর মারিয়া এসে দরজা খুলে দিল। চেহারা দেখেই বোঝা যাচ্ছে অনেক কান্না করছে, চোখ দুটো ফুলে আছে, নিজের কাছেই খারাপ লাগছে। আমি কোনো কথা না বলেই রুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে মোবাইল টিপতে লাগলাম। মারিয়া রুমে এসে বলল, খাবার খাবে না? তুমি যে শুয়ে আছো। আমি এখন খাবার খাবো না, সিমের কাছে যেটা খেয়েছি তাতেই পেট ভরে গেছে। আসলে আমি আসার সময় রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে এসেছি। মারিয়া বলল, বিয়ের আগে এসব করা কি ঠিক? তুই কিসের কথা বলছিস? আমি কি বলতে চাইছি সেটা তুমি বুঝতে পেরেছো। আমাকে ক্ষমা করে দাও না, আমি আর সহ্য করতে পারছি না। প্লিজ তুমি আমার সাথে এরকম করো না, আমার অনেক কষ্ট হয়। তোমার সাথে কোনো মেয়েকে আমি সহ্য করতে পারি না। কষ্ট আমিও কম পাইনি, তোর জন্য প্রতিদিন রাতে কান্না করতাম, তোকে আমি ভুলতে পারি না। কিন্তু পরে চিন্তা করলাম তুই যদি আমাকে ছাড়া সুখেই থাকতে পারিস তাহলে আমি কেন পারবো না। তাই তো সিমকে ভালোবেসে ফেলেছি। মেয়েটা অনেক ভালো, আমার কত কেয়ার করে। আমি তো তোমার জন্য একটা বছর কষ্ট পেয়েছি, কিন্তু তুমি 2টা দিন কষ্ট সহ্য করতে পারো নাই। আমি এখন তোর সাথে কথা বলতে চাই না, আমাকে একটু একা থাকতে দে, তোকে দেখলে মাথা গরম হয়ে যায়। মারিয়া আর কোনো কথা না বলে কান্না করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। আমি মোবাইল টিপতে লাগলাম। কিছুক্ষণ পর মারিয়া রুমে এসে একপাশে শুয়ে পড়লো। দেখতে দেখতে 1 মাস চলে গেল। মারিয়াকে অনেক কষ্ট দিয়েছে। 1 মাসের সিমি আরও 5-6 বার এসেছে। আব্বু আম্মু বাসায় চলে এসেছে। মারিয়া আগের থেকে অনেক শুকিয়ে গেছে, খাওয়া দাওয়া ঠিক মতো করে না, খালি কান্না করে মন মরা হয়ে বসে থাকে। তাই ভাবছি মারিয়ার জন্মদিনে তাকে আপন করে নেব। জন্মদিনের এখনো 15 দিন বাকি আছে। সকালে ঘুম থেকে উঠে দেখি মারিয়া আমার পাশে নেই। আমার মনে হয় নিচে চলে গেছে সকালের নাস্তা তৈরি করতে। আমি বিছানা থেকে নেমে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে চলে আসলাম। একটা চেয়ার টেনে বসলাম। মারিয়া আমাকে নাস্তা দিল। হয়তো ভাবছে আমি খাবো না, কিন্তু তাকে অবাক করে দিয়ে আমি নাস্তা খেতে লাগলাম। মারিয়ার মুখে খুশির ছাপ দেখছি, কারণ আগে মারিয়া আমাকে নাস্তা দিলে আমি খেতাম না, নিজের হাতে নিয়ে খেলাম। নাস্তা করে আব্বু আম্মুকে বলে বাসা থেকে বেরিয়ে এসে গাড়ি নিয়ে অফিসে চলে আসলাম। অফিসের ভেতরে ঢুকে নিজের কেবিনে চলে গেলাম। বসে বসে একটা ফাইলের কাজ করতে লাগলাম। হঠাৎ দরজার সামনে দাঁড়িয়ে রাফি বলল, ভেতরে আসবো? আরে রাফি আয় বস, তোর অনুমতি লাগবে না। তা হঠাৎ আমার অফিসে? তোকে একটা দাওয়াত দিতে এসেছে। আগামী শুক্রবার আমার বিয়ে, তোর আব্বু আম্মু ভাবে তুই সহ চলে আসবি। কি বলছিস? তোর বিয়ে? আমি আসবো না? তা মেয়েটাকে? আমি যে অফিসে কাজ করি ওই অফিসে তিথি নামের একজন কাজ করে। তিথি আমাকে অফিসে দেখেই পছন্দ করে, তারপর ওর আব্বু আম্মুকে আমাদের বাসায় পাঠায়। যাক ভালো হলো, তোর বিয়েটাই হয়ে গেল, জীবন বাকি থাকবে। ঠিক আছে তুই কাজ কর, বিয়ের 2 দিন আগে কিন্তু ভাবিকে নিয়ে চলে আসবে। আমি জীবনের রুমে গেলাম, তাকে দাওয়াতটা দিয়ে আসি। ঠিক আছে তাহলে যা। রাফি কেবিন থেকে বেরিয়ে গেল। আমি কাজে মন দিলাম। বিকালে অফিস থেকে বেরিয়ে এসে গাড়ি নিয়ে বাসায় চলে আসলাম। কলিং বেল চাপ দেওয়ার পর মারিয়া দরজা খুলে দিল, কিন্তু আমি মারিয়াকে দেখে অবাক হয়ে গেলাম। তার দিকে তাকিয়ে রইলাম, কারণ মারিয়া আজকে শাড়ি পরেছে। দেখতে অনেক ভালোই লাগছে, আবার খারাপও লাগছে, কারণ মারিয়ার চেহারা আগের মতো নেই। আমি কোনো কথা না বলে রুমে চলে আসলাম। মারিয়া হয়তো কষ্ট পেয়েছে, আমি তাকে কিছু বললাম না। রুমে এসে ওয়াশরুমে ঢুকে গেলাম। ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি মারিয়ার সামনে দাঁড়িয়ে আছে। তখন মারিয়া বলল, আমাকে কেমন লাগছে? আমি কোনো কথা বললাম না। তখন মারিয়া আবার বলল, কি হলো, কথা বলছো না কেন? আমাকে কেমন লাগছে একটু বলো না। ভালো লাগছে। মারিয়া হয়তো এমন বলবো আশা করিনি। মারিয়া আর কোনো কথা না বলেই ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর শাড়িটা চেঞ্জ করে বাইরে আসলো। কোনো কথা না বলেই রুম থেকে বেরিয়ে গেল। আমি আর দাঁড়িয়ে না থেকে নিচে চলে আসলাম। সবাই মিলে খাবার খেতে লাগলাম। তখন আমি বললাম, আব্বু আম্মু রাফির বিয়ে আগামী শুক্রবার, আজকে অফিসে এসে দাওয়াত দিয়ে গেছে, সবাইকে যেতে বলেছে। ঠিক আছে আমরা সবাই যাব। তারপর খাবার খেয়ে রুমে গেলাম। রুমে এসে বিছানায় শুয়ে মোবাইল টিপতে লাগলাম। কিছুক্ষণ পর মারিয়া রুমে আসলো। দরজা বন্ধ করে আমার পাশে এসে এমন কিছু করবে তাতে তো আমি অবাক হয়ে গেলাম। মারিয়া আমার পাশে শুয়ে আমাকে জড়িয়ে ধরলো। আমি মারিয়াকে জোর করে ছাড়িয়ে বিছানায় বসে রইলাম। তোর সাহস তো কম নয়, তুই আমাকে জড়িয়ে ধরেছিস কেন? আমি তোকে বলছি না আমার কাছে কখনো স্বামীর অধিকার পাবি না? আর একবার যদি তুই করে বলেছো তাহলে মাথা ফাটিয়ে দিমু। তুমি কি মনে করেছো আমি কিছুই জানি না? তুমি আমাকে কষ্ট দেওয়ার জন্য ওই মেয়ের সাথে প্রেমের অভিনয় করছো।
তোকে কে বলেছে আমি সিমিকে ভালোবাসি? সিমিও আমাকে ভালোবাসে। আমরা অভিনয় করব কেন? মনে মনে বললাম, মারিয়া কি সত্যিটা জেনে গেছে? ঠিক আছে, এখনই প্রমাণ দেখাচ্ছি। তোমার মোবাইলটা দাও তো। তোকে আমার মোবাইল দিব কেন? যেটা বলছি সেটা করো, তা না হলে আব্বু আম্মুকে ডাক দিব। আমি আর কোনো কথা না বলে মোবাইলটা মারিয়ার হাতে দিলাম। আব্বু আম্মাকে বললে বাসা থেকে বের করে দেবে। তারপর মারিয়া এমন কিছু শোনাবে, আমি তো অবাক হয়ে গেলাম। মারিয়া আমাকে একটা রেকর্ডিং শোনালো, যেটা আমি আর সিমি কথা বলছি মোবাইলে। এবার মারিয়া বলতে লাগলো, গতকাল রাতে তুমি ঘুমিয়ে যাওয়ার পর তোমার মোবাইল হাতে নেই। ভাগ্য ভালো ছিল, মোবাইলে কোনো লক ছিল না। মোবাইলের ভিতরে ঢুকে কোনো কিছুই পেলাম না। তখন বুদ্ধি করে অটো রেকর্ডিং চালু করে রেখেছি। তারপর তুমি যখন সারাদিন অফিস করে এসে ওয়াশরুমে চলে গেলে, আমি রুমে এসে তোমার মোবাইলের রেকর্ডিং শুনতে লাগলাম। তুমি আর সিমি কি কথা বলেছো। তার মানে তুমি সব জেনে গেছো? সব জেনে গেছি। এবার আমাকে মাফ করে দাও। আমি আর তোমার অবহেলা সহ্য করতে পারছি না। যদি তোমার কষ্ট দেওয়া শেষ না হয়, তাহলে তুমি নিজের হাতে দাও। তবুও আমাকে আপন করে নাও। ভেবেছিলাম তোমাকে কিছুদিন পর একটা সারপ্রাইজ দিয়ে আপন করে নেব, কিন্তু আমি আর পারলাম না। এসো বুকে। বলতে দেরি মারিয়া আমাকে জড়িয়ে ধরতে দেরি করে নাই। মারিয়া জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তখন আমি বললাম, এই পাগলি, কান্না করছো কেন? আমি আর তোমাকে কোনো কষ্ট দেব না এবং তোমাকে ছেড়ে কোথাও যাব না। এবার যদি আমাকে ছেড়ে চলে যাও, তাহলে আমার আর বলতে না দিয়েই ঠোঁট দুটো এক করে দিলাম। দুজনে দুজনকে জড়িয়ে ধরে কিস করতে লাগলাম। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিলাম। তখন আমি বললাম, আর একবার যদি মরার কথা বলো তাহলে আমাকে মারবে আগে, তারপর। না না, আমি তোমাকে হারাতে পারবো না। আমি তোমাকে অনেক ভালোবাসি, আর কখনো মরার কথা মুখ দিয়ে বের করব না। এবার ঠিক আছে। আচ্ছা, তুমি বলেছিলে সারপ্রাইজ দিবে, তা কি সারপ্রাইজ? সেটা সময় হলেই জানতে পারবে। চলো দুজনে একটু রোম্যান্স করি। তো করো। তোমাকে কি কেউ ধরে রেখেছে? আমি মারিয়াকে বিছানায় ফেলে দিয়ে বুকের উপর শুয়ে তার ঠোঁট দুটো এক করে দিলাম। তারপর আর কি, আমি আর বলতে পারবো না, কারণ এখন রমজান মাস। সকালে ঘুম থেকে উঠতে দেখি মারিয়া আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। তার শরীরে কাপড় নেই। হঠাৎ মারিয়ার গলার নিচে একটা তেল দেখে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। ওই তেলটায় কিস করতে লাগলাম। মারিয়া আমার মাথার চুল খামতে ধরলো। তারপর আর কি, সকালবেলা অনেকবার হয়ে গেছে। দুজনে একসাথে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসলাম। আমি অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি। মারিয়া আয়নার সামনে দাঁড়িয়ে চুল শুকাচ্ছে। আমি মারিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। তখন মারিয়া বলল, তোমার রোম্যান্স শেষ হয়নি? সারা রাত তো ঘুমাতে দাওনি, আবার সকালেও শুরু করেছো। হঠাৎ তুমি এত রোমান্টিক হলে কবে থেকে? এমন একটা সুন্দরী বউ থাকলে খালি আদর করতেই মন চায়। এখন ছাড়ো, আব্বু আম্মু আমাদের জন্য অপেক্ষা করছে। মারিয়াকে ছেড়ে দিলাম। তারপর দুজনে একসাথে নিচে গেলাম। আমি আর মারিয়া দুটো চেয়ারে টেনে বসলাম। তারপর নাস্তা করে অফিসে চলে আসলাম। দেখতে দেখতে রাফির বিয়ের দিন চলে আসলো। কালকে বিয়ে, আজকে গায়ে হলুদ। সকাল থেকে রাফিক ফোনের উপর ফোন করেই যাচ্ছে। আব্বু আম্মুকে সকালে পাঠিয়ে দিচ্ছি। আমি আর মারিয়া এখনো বাসায়। রুমে আমি আর মারিয়া রেডি হতে লাগলাম। আমার রেডি হওয়া শেষ, কিন্তু মারিয়ার এখনো হয়নি, কারণ মারিয়া শাড়ির কুচি পরতে পারছে না। আমি মারিয়ার হাত থেকে কুচিটা হাতে নিয়ে পরিয়ে দিলাম। মারিয়া চোখ বন্ধ করে ফেললো। মারিয়া পেটে একটা কিস করলাম। মারিয়া কেঁপে উঠলো। বসা থেকে দাঁড়িয়ে গেছি। মারিয়া এখনো চোখ বন্ধ করে আছে। আমিও আর সুযোগ মিস করি নাই। মারিয়ার ঠোঁট দুটো এক করে দিলাম। প্রায় 2 মিনিট পর ছেড়ে দিলাম। তো কি খালি কিস করতে মন চায়? কি করব বলো, তোমার এই গোলাপি ঠোঁট দেখলে কিস করতেই মন চায়। এখন চলো, পরে অনেক সময় পাবে রোম্যান্স করতে। এমনি অনেক দেরি হয়ে গেছে। আমি আর মারিয়া রুম থেকে বেরিয়ে বাসার বাইরে চলে আসলাম। গাড়ি নিয়ে দুজনে একসাথে হেঁটে মার্কেটে গেলাম। মার্কেট থেকে উপহার নিয়ে রাফির বাসায় চলে আসলাম। বাড়িটা অনেক সুন্দর করেই সাজিয়েছে। গাড়ি পার্কিং করে দুজনে ভেতরে গেলাম। ভেতরে ঢুকে দেখি অনেক মেহমান এসেছে। জীবন আর সিমিও এসেছে। আমাদের দেখে দুজনের সামনে আসলো। তখন সিমি বলল, ভাবি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার সাথে নানান ধরনের কথা বলছে, আমাকে এসব করতে বলেছে তোমার জামাই। আমি সব জানি, সমস্যা নেই, এটা আমার কপালে ছিল। এখানে দাঁড়িয়ে কথা বলবে? চল রাফির কাছে যাই সবাই। তোমরা 2 বন্ধু যাও, আমি আব্বু আম্মুর সাথে দেখা করে আসি। ঠিক আছে, যাও। মারিয়া আর সিমি চলে গেল। আমি এবার জীবনকে বললাম, তোকে যা বলেছিস সবকিছু ঠিকভাবে করেছিস? একবারে সব ঠিক মতো করা শেষ, এখন শুধু সময়ের অপেক্ষা।
চল রাফির রুমে যাই, ওর সাথে কিছুক্ষণ দুষ্টুমি করে আসি। অনুষ্ঠান শুরু হতে এখনো বাকি আছে। তারপর জীবন আর আমি রাফির রুমে গেলাম। হায় হায়, রাফির রুমে এসে দেখি সব ময়দা সুন্দরী। রাফি আমাদের দুজনকে দেখে মেয়েগুলিকে বাইরে যেতে বলছে। সব মেয়েরা বেরিয়ে গেল। শালা, তোর আসতে তো দেরি কেন? আমার বিয়ের সময় কি তোর কাজ করতে হয়? ওই হারামি, তুই কাকে শালা বলিস? আমার বোনের বিয়ে হয়ে গেছে, এখন এত কথা বাদ দে, সব কাজ শেষ। শেষ। আমি, জীবন আর সিমি তিনজনে মিলে সবকিছুই সাজিয়ে রেখেছি। ওকে ঠিক আছে, এখন সময়ের অপেক্ষা। তারপর তিনজনে মিলে কিছুক্ষণ কথা বললাম। কথা বলতে বলতে রাফির অনুষ্ঠানের সময় হয়ে গেছে। রাফিকে সাজিয়ে স্টেজে নিয়ে আসলাম। রাফির হলুদ লাগানো শেষ, এখন 12টা বাজতে আর মাত্র 5 মিনিট সময় আছে। রাফি, জীবন আর সিমি তারা চলে গেছে ছাদে। আমি মারিয়ার চোখ বেঁধে ছাদে নিয়ে আসলাম। তখন মারিয়া বলল, কি ব্যাপার, তুমি আমাকে কোথায় নিয়ে আসলে? আগে তোমার চোখ খুলে দেই। আমি মারিয়ার চোখের বাঁধন খুলে দিলাম, আর সবাই একসাথে মারিয়াকে বলতে লাগলাম, হ্যাপি বার্থডে টু ইউ মারিয়া। আমি মারিয়ার সামনে হাঁটু গেড়ে বসে বলতে লাগলাম, পৃথিবীর সবকিছু মিথ্যা হলেও ছেলেদের চোখের অশ্রু কখনো মিথ্যা হয় না, কারণ মেয়েরা খুব কষ্ট না পেলে কখনো তাদের দামি অশ্রু ঝরায় না। যদি মন কাঁদে আসবো ভরসা হয়ে, যদি মন হাসে আসবো রৌদ্র হয়ে, যদি মন ওড়ে আসবো পাখি হয়ে, যদি মন খোঁজে আসবো তোমার জান হয়ে। আই লাভ ইউ মারিয়া অ্যান্ড হ্যাপি বার্থডে টু ইউ। মারিয়া আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল আর বলতে লাগলো, তুমি আমাকে এত ভালোবাসো, আমিও তোমাকে অনেক ভালোবাসি রাসেল, কখনো ছেড়ে যাব না। আমার তো মনে ছিল না আজ আমার জন্মদিন, তুমি সব সময় আমার জান হয়ে থাকবে। এবার কান্না বন্ধ করো, চলো কেক কাটবে। মারিয়া কেক কাটলো, প্রথমে আমাকে খাওয়ালো, তারপর বাকি সবাইকে। পরের দিন সবাই রেডি হয়ে মেয়ের বাড়িতে গেলাম। আমার গাড়িতে রাফি, জীবন আর সিমি, আমার সাথে সামনের সিটে মারিয়া, পিছনে রাফির সাথে জীবন আর সিমি। প্রায় 1 ঘন্টা পর মেয়েদের বাসার সামনে চলে এসেছি। ও, আপনাদের তো বলতেই ভুলে গেছি, আমি আর মারিয়া ম্যাচ করে পড়েছি। মারিয়া পড়েছে নীল শাড়ি আর আমি পড়েছি নীল রঙের পাঞ্জাবি। মারিয়া আর সিমি গাড়ি থেকে নেমেই ভেতরে চলে গেছে। আমি, রাফি, জীবন গাড়ি থেকে নেমে গেটের সামনে যাওয়ার পর কিছু মেয়ে ভেতরে যেতে দিচ্ছে না। তখন আমি বললাম, কি ব্যাপার, আপনারা গেটের সামনে দাঁড়িয়ে আছেন কেন? আমাদের পাওনা দিয়ে তারপর ভেতরে যাবেন। আপনাদের পাওনা মানে কিসের কথা বলছেন? ও মা, তুমি দেখি ভাজা মাছটা উল্টে খেতে পারে না, ভেতরে যেতে টাকা লাগবে। ও মা, ওটা তো বেশিরভাগ গ্রাম অঞ্চলে হয়, ঢাকায় হয় এই প্রথম দেখছি। আরে মিথ্যা হলাম, আমার বিয়ের সময়ও নিছে, কিন্তু ওই সময় এত কিছুর দিকে তাকায়নি। কারণটা আপনারা জানেন। তাদের মধ্যে আরেকটা মেয়ে বলল, তাড়াতাড়ি টাকা দেন, না হলে ভেতরে যেতে পারবেন না। আমি জীবনের কানে কানে বললাম একটা ঢিল হাতে নিতে। জীবন আমার কথা মতো একটা ঢিল দিল হাতে। তখন আমি 10 টাকার নোট 5টা ঢিলটার মধ্যে পেয়েছি। বললাম, আগে আমাদের ভেতরে যেতে দিন, তারপর টাকা দেব। হাতের মধ্যে টাকা দেখিয়ে ওরা কি জানি চিন্তা করে গেট ছেড়ে দিল। আমি মেয়েদের হাতে টাকাগুলো দিয়েই দৌড়ে ভেতরে চলে এলাম, আর মেয়েগুলো আমার 14 গোষ্ঠী উদ্ধার করছে পিছন থেকে। ভেতরে আসার পর হঠাৎ মারিয়া আর সিমিকে দেখি একটা ছেলের সাথে তর্ক বিতর্ক করছে। আমি তাদের সামনে গিয়ে বললাম, এখানে কি হয়েছে? আমরা ভিতরে আসার সময় ওই ছেলেটা সিমিকে এসে ধাক্কা মেরে ফেলে দেয়। ভাইয়া, আমি ইচ্ছা করে ফালাই নাই, আমার কিছু কাজিন রং দিয়ে আমাকে দৌড়াচ্ছে। তখন আমি দৌড়ে আসার সময় ওনার সাথে ধাক্কা লাগে, তারপর উনি পড়ে যায়। আমি ওনাকে সরি বলেছি, কিন্তু উনি আমার সাথে তর্ক বিতর্ক করছে। ঠিক আছে, তুমি চলে যাও। আর তোমরা, ও তো সরি বলেছেই, তারপরও কেন ছেলেটার সাথে তর্ক করছো? মারিয়া আর সিমি একসাথেই বললো, সরি। ঠিক আছে, ভেতরে চলো। ভেতরে ঢোকার পর বিয়ে পড়ানো শেষ। তারপর সবাই খাওয়া দাওয়া করে মেয়েকে নিয়ে চলে আসি। রাফির বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে আব্বু, আম্মু, আমি আর মারিয়া বাসায় চলে আসি। জীবন আর সিমি আজকে থাকবে রাফির বাসায়। বাসায় এসে কলিং বেল চাপ দেওয়ার পর কাজের বুয়া এসে দরজা খুলে দিল। আমি আর মারিয়া আমাদের রুমে চলে আসলাম। আমি ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বাইরে আসার পর মারিয়া ঢুকলো ওয়াশরুমে। মারিয়া ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, আজকে বিয়ে বাড়িতে দেখেছি মা তাদের ছেলে মেয়েকে কি সুন্দর করে খাবার খাইয়ে দেয়। তো কি হয়েছে? আমিও মা হব, তুমি আমাকে একটা ছেলে দাও। আমি তোমাকে কোথা থেকে ছেলে এনে দেব? না বুঝলে নাই, আমি এখন ঘুমাবো। বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে পড়লো। আমি পেছন থেকে জড়িয়ে ধরে বললাম, তাহলে ছেলে আনার মিশনে নেমে পড়ি। এটা বলার সাথে সাথে মারিয়া আমাকে জড়িয়ে ধরলো। লজ্জায় চেহারা পুরো লাল হয়ে গেছে। তারপর আবার কি শুরু হয়ে গেল মিশন।